ওকে, চলো আমি অন হয়ে গেছি, তোমরা সবাই চটপট চটপট জয়েন করে ফেলো। আজকে সবার নিশ্চয়ই ক্রিসমাস প্ল্যানিং আছে, আর যাদের নেই তারা আজকে আমার সাথে এখন জয়েন করবে, আর তারপর আমরা জমিয়ে লেট নাইট পর্যন্ত ভূতের গল্প করব। তো চলো চটপট চটপট সবাই জয়েন করো, আমি ওয়েট করছি তোমাদের জন্য। এখনো পর্যন্ত না কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি, না কাউকে দেখতে পাচ্ছি। আমার টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে মনে হয়। একটা সমস্যা আজকে একটু হতে পারে, আজকে না আমি আমার মাইক্রোফোনটা ওটা আমি ফেলে এসেছি। খুব স্বাভাবিক, খুব অবভিয়াস ব্যাপার। এই প্রবলেমটা আমার হয়নি কেন এতদিন সেটাই ভাবছিলাম, কারণ আমি যেভাবে ছোটাছুটি করি, একবার এখানে একবার সেখানে একবার ওখানে, সারাদিন আমি দৌড়ে বেড়াচ্ছি। আজকে এখানে তো 24 ঘন্টা পর আমি কোথায় থাকি তার ঠিক নেই। তো এইরকম পরিস্থিতিতে এই প্রত্যেকটা জিনিস মনে করে করে আমার নিয়ে ঘুরে বেড়ানো এটা খুব ডিফিকাল্টি হয়ে যায়। বাট তাও আমি চেষ্টা করি যেন কোনো রকমভাবে কোনো কিছু মিস না করে যায়। বাট আনফর্চুনেটলি আজকে আমি মিস করেই গেছি, জানো তো। আজকে আর আমার মাথায় ছিল না, ওটা ব্যাগে ঢোকাতে ভুলে গেছি। তবে সিরাত আমাকে লিখছে অল ক্লিয়ার। আমি আশা করি যে আমার ভয়েসটা এমনিতেই মাইক্রোফোনেরও ঊর্ধ্বে যায়, তো কোনোভাবেই আশা করি তোমাদের শুনতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, নবজিৎ লিখছে এসে গেছি, এসো। অর্পিতাও লিখছে, অর্পিতা কর্মকার আমাকে কনফার্ম করেছে অল ক্লিয়ার। আচ্ছা, সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো। আজকে আমার ফার্স্ট চ্যানেলের জন্য আমি একদম বাছাই করা এক্সক্লুসিভ কিছু ভূতের গল্প রাখছি। ভূতের গল্পগুলো সত্যি একদম একটু ইমোশনাল টাচও আছে সেটার সাথে, কারণ এমনিতেই আমাদের একটুখানি সফট কর্নার্স থাকেই ভূতেদের ওপর, আর সেটা যদি বাচ্চা ভূত হয় তাহলে তো কথাই নেই, তাহলে কিন্তু আমরা তাদের ওপরেই বেশি এমপ্যাথেটিক ফিল করি। এনিওয়েজ, আর তার সাথে আমার সেকেন্ড চ্যানেলে মানে শ্রেয়া সেনগুপ্তাচার্য ব্লগস চ্যানেলে আজকে আমি রাখছি দুটো গল্প। একটা খুব অদ্ভুত ভূতের গল্প, সেটা শেষে বলবো, আর তার আগে একটা ভীষণ অবাক করা রিইনকার্নেশনের গল্প বলবো। একদম রিয়েল লাইফ রিইনকার্নেশনের ঘটনা, একটি মেয়ের কাছ থেকে ডাইরেক্ট কালেক্ট করা, যে মেয়েটা নিজে এখন এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তার কাছে এবং ভুক্তভোগী। মেয়েটা এই মুহূর্তে দিল্লিতে থাকে, ইউপি থেকে বিলং করে। তো ওর লাইফের গল্প শুনবো, ও নিজে একজন জাতিস্বর। তো ওর এক্সপিরিয়েন্স, ওর খারাপ লাগা সবটাই শেয়ার করেছে, সেটা বলবো। রিইনকার্নেশনের গল্পটা বলবো আমার সেকেন্ড চ্যানেলে। তো আগে ভূতের গল্পগুলো আমি বলে ফেলি সত্যি ভূতের গল্পের জন্য, আর তার আগে আস্তে আস্তে অনেকেই যেহেতু জয়েন করে গেছো একটু বলি যে ক্রিসমাস ইভে আই এম লুকিং লাইক এ ক্রিসমাস ট্রি। সো এই যে এত সুন্দর একটা ভালো টপ, যেটাকে ভীষণ কমফোর্টেবল লাগছে, আর তার সাথে কিন্তু এটা একটা খুব সুন্দর মানে গ্লিটারি ব্যাপার আছে, যেটা কিন্তু এক্সক্লুসিভলি একদম পার্টি ওয়্যারের জন্য তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো লিখছে এই জামাটা কি সুন্দর, রাইট। কে লিখছে? পূজা পাল। এই জামাটা আমাকে আজকে স্পন্সর করেছে কানন সাজকথা থেকে মৌমিতা সরকার। আমি বলেছিলাম ওর কাছে কিন্তু দারুণ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ নানান রকমের সোয়েটার কালেকশন আছে। দেখো এটার নেক পিসটা বোট নেক টাইপের, খুব সুন্দর, নেকটাও খুব সুন্দর এটা। তো এরকম প্রচুর ডিফারেন্ট সোয়েটার্সের বা উলান্সের কালেকশন ওর কাছে পাওয়া যাবে। ঠিক আছে, তো তোমরা যদি চাও, সামনে অনেক পিকনিক আসছে, আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে, আর এখনো নিউ ইয়ার পার্টিস বাকি আছে। খুব একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে, মানে 400 থেকে 500 এর মধ্যে ওর কাছে নানান রকমের সোয়েটার্স বা উলেন্স, নানান রকমের চেরা উলের বলো বা ক্রোশিয়া, তোমাদেরকে আমি আগে মানে শো করেই দিয়েছি। তো ওরকম ডিফারেন্ট কালেকশন ওর কাছে পেয়ে যাবে। মৌমিতাকে তোমরা 9932342418 নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। 9932342418 নাম্বারে তোমরা ডেফিনেটলি যোগাযোগ করে নেবে। আচ্ছা, আমি মিস করিনি, একদম টাইমে চলে এলাম, লিখছে রমা। চলে গেল, গল্প শুনতে এলাম, হ্যাপি হরিবল সানডে নাইট। ওয়েন্দ্রিলা লিখছে একদম হ্যাপি সানডে। চলো তাহলে এবার আমি যাব হচ্ছে আমার ফার্স্ট যে স্টোরিটাতে। তোমাকে খুব সুন্দর লাগছে, লিখছে সৌমি ঘোষ। আচ্ছা, তোমরা তো অনেকেই আমাকে বলো যে দিদি তুমি একটু ডার্ক কালারের লিপস্টিক ইউজ করবে। তো আজকে আমি যে শেডটাই কমফোর্টেবল সেটা থেকে একটু ডার্কার শেড ইউজ করেছি।
অ্যাজ ক্রিসমাস, তো মনে হলো একটু সাজাটাও দরকার, তো তার জন্য। কিন্তু তোমরা নিজেরাই আমাকে দেখো আর বলো যে আমি নিজে ঠিক বলি না, মানে আমার নিজের ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করো, আমার নিজেকে অনেক বেশি ভালো লাগে লাইটার শেডে, মানে আমার ডার্ক শেড আজকে যেটা আমি ইউজ করছি এটা মফ শেড, তো আই ডোন্ট লাইক মাচ দ্যাট। মানে ঠিক আছে, একদিন ট্রাই করলাম, তোমরাও দেখে নাও, আমাকে অবশ্যই জানাবে যে ডার্কার শেড যারা বলো রোজ আমাকে পিঙ্ক করো দিদি, একটু ডার্ক শেড ইউজ করে দেখো না, ডার্ক শেড ইউজ করে দেখো না। দেখ তোরা নিজেরাই আমাকে আজকে কমপ্লিমেন্ট দিচ্ছে আমি ডার্ক শেডে বেটার লাগছি নাকি আমাকে ওই লাইট লাইট শেডগুলো মানে একদম নিউড শেডগুলোই বেটার লাগে। আই থিঙ্ক ওটাই বেটার লাগে। আচ্ছা, মধুমিতা চক্রবর্তী কিন্তু লিখছে আজকে দারুণ লাগছে ডার্ক কালারে। ওকে, ঠিক আছে, চলো, এক একজনের চয়েস এক এক রকম, তো আশা করি কারো কারো হয়তো ভালো লাগবে। লাভ ইউ লাভলি লেডি, লটস অফ লাভ ফ্রম কুমারটুলি, লিখছে ঋত্বিকা রয়। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল। ওকে, তো আজকে প্রথম যে গল্পটা স্টার্ট করব এটা কোয়েনা আমাকে পাঠিয়েছে, কোয়েনা বাসু। এই গল্পটা একটা, ও থাকে হচ্ছে তোমার নিয়ার ডানলপের কাছে, তো ওর দিদার বাড়ির পাশে একজন নতুন রিসেন্ট ভাড়া এসছে, মানে অ্যাজ বিকজ দিদা ভীষণ ফ্রেন্ডলি একজন পার্সন, ওনার কিছুদিনের মধ্যেই ওনার নেইবার্সদের সাথে যখনই কেউ আসে নতুন ভাড়াটারা খুব ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তো সিমিলারলি ওই দিদার সাথেও খুব ভালো একটা বন্ড তৈরি হয়ে গেছে। এবার কোয়েনা যখন গেছে দিদার বাড়িতে, তারা এসেছিল, তো তাদের যে বড় মেয়েটি তার নাম হচ্ছে রিনি, আর তার একটি ভাই আছে তার নাম হচ্ছে রিজু। তো ওদের সাথে গল্প করতে করতে ও মানে ইনসিডেন্টলি জানতে পারে যে ওর বাবার খুব রিসেন্ট এখন কলকাতাতে ট্রান্সফার হয়েছে। এর আগে প্রবাবলি ওরা হায়দ্রাবাদে ছিল, এবং হায়দ্রাবাদে থাকাকালীন ওদের সাথে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি প্রসঙ্গত কথাটা ওঠেই কারণ কোয়েনা এখন যেখানেই যায়, যার সাথেই নতুন আলাপ হয়, গল্প করতে থাকে, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে তোর কাছে কোনো স্টকে ভূতের গল্প হবে, এটা আমি জানি। তো এইভাবেই ও আমাকে প্রচুর তার থেকে গল্প কালেক্ট করে দেয়। ঠিক সিমিলারলি এইরকমই একটা গল্প আবার আমার জন্য কালেক্ট করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ কোয়েনা। আচ্ছা, তো এবার রিমিরা যেটা বলেছে যে ওরা যখন হায়দ্রাবাদে প্রথম আসে, তো ওর বাবার কোম্পানিতে কিছু একটা প্রবলেম হয়েছে। উনি মেনলি কোনো একটা নার্সিং হোমের হসপিটালিটি পার্টে ছিলেন, মানে হি ইজ নট আ টেকনিক্যাল পার্সন, মানে ডক্টর নার্স এরকম নয়, মানে ওটা কোনো একটা হসপিটালিটি পার্টে, ধরো তোমার কোনো লোন ম্যানেজমেন্টে থাকে, বা যারা দেখে না ওই তোমার ইন্স্যুরেন্সগুলো ক্লেম টেমের ব্যাপারগুলো যারা হ্যান্ডেল করে, এরকম ম্যানেজমেন্ট সাইডের কোনো একটা ডিপার্টমেন্টে উনি বেশ একটা সিনিয়র পজিশনে আছেন। তো ওনার একটা বেশ স্ট্রং হাইক হয় এবং তারপরে উনি একটা জায়গাতে অপরচুনিটি পান। তো ওখান থেকে বলা হয়েছিল যে 1 মাস আমরা আমাদের এন্ড থেকে কোনো অ্যাপার্টমেন্ট অ্যালট করতে পারছি না, তো ওই একটা মাসের জন্য আপনাকে নিজের পকেট থেকে ইনভেস্ট করে কোথাও একটা অ্যারেঞ্জ করে থাকতে হবে। 1 মাস পরে আমরা আস্তে আস্তে আপনাদেরকে আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে আমরা সেটা প্রোভাইড করব। তো ওরা তখন দেখলো যে ঠিক আছে, 1 মাসের ব্যাপার, 1 মাস যদি আমি পকেট থেকে কোথাও একটা রেন্ট দিয়ে থেকেও যাই, তাহলে আমার বাকি তো পুরো অনেক মাস ধরে আমি ওখানে ওয়ার্কিং থাকলে আমার সেটা উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ওরা ডিসাইড করে কি ওরা চলে আসবে। তো একদম ওইখানে ম্যানেজমেন্টের একজন কেউ ছিলেন, তিনি একজন ব্রোকারের সাথে ওদেরকে আলাপ করিয়ে দেয়। তো কথা টথা সব হয়েছিল। এয়ারপোর্টে নামার সাথে সাথে সেই ব্রোকার ওদেরকে রিসিভ করে একটা মানে একটু সবাব অঞ্চলে, একদম ধরো মেইন সিটি থেকে অনেকটাই ডিস্টেন্সে, ওখানে নিয়ে গিয়ে ওদেরকে একটা বাংলো বাড়ির সামনে দাঁড় করায়। তো বাংলো বাড়িটা কিরকম ছিল, বাড়িটা প্রবাবলি যে তৈরি করেছিল সে হয়তো নিজেও বাস করবে আর তার সাথে এরকমই কাউকে একটা ভাড়া টাড়া দিয়ে দেবে, সেই রকম প্ল্যান করেই বাড়িটা তৈরি করেছিল। কারণ বাড়ির প্যাটার্নটা কিরকম ছিল, ধরো 1 তলা পরপর পুরো একদম 3 BHK একটা সেট আপের 1 তলা, আবার একদম সাইড দিয়ে মানে বাড়ির ভেতর দিয়ে নয়, বাড়ির বাইরেটা দিয়ে ওই আগেকার সেই স্পাইরাল সিঁড়িগুলো হতো না, ওই রকম একটা স্পাইরাল স্টেয়ার্স উঠে গেছে হচ্ছে দোতলাতে, আবার দোতলাতেও পুরো একদম 3 BHK এরকম সেট আপ করা আছে। তো ওইভাবেই করা যাতে যদি কোনো বাইরের কাউকে ওরা থাকতে দেয় তাহলে যেন এন্ট্রান্সটা সেম না হয়ে যায়, নিচের লোক নিচে চলে যাবে, উপরের লোক ওপরে চলে যাবে, এইভাবেই প্ল্যান করে বাড়িটা করা।
তো বাড়িটা ঢুকেই সামনেটা বেশ কিছুটা বাগান আছে, বাগানে প্রচুর ইল মেনটেন্ড ভাবে ওরা দেখলো যে গাছ টাছ, জংলা গাছ টাছ ওগুলো গজিয়েছে, কোনো ফুলের গাছ টাছ বা ভালো করে এত সুন্দর একটা জায়গা, একটা স্পেস যে বাড়িটাকে একটু মেনটেন করবে তা কিন্তু নয়। বাড়িটা ছিল খুব ইল মেনটেন্ড, কিন্তু বাড়িটা ইটসেলফ খুব সুন্দর ছিল। মানে বাড়িটার মানে স্ট্রাকচারালি খুব ইউজফুল, মানে যেরকম একটা মানুষ ভাড়া নিতে গেলেও চায়, দেখে নেয় যে তার কতটা সুযোগ সুবিধা। তো নিচে একটা ওয়াশরুম, ওপরে একটা বিরাট বড় ওয়াশরুম। তো ওদেরকে যে ওনার ছিলেন উনি বললেন আপনারা পুরো বাড়িটাই ব্যবহার করুন, কারণ এই মুহূর্তে আমার তো আর অন্য কোনো ভাড়াটে নেই আর আমরাও থাকছি না। তো ওরা বললো ঠিক আছে। তো প্রথমে দেখে ওর মা তো ভেবেছিল যে অনেকটাই বেশি রেন্ট হবে, তো তারপর বলছে না মাত্র 12K, 1 মান্থে আপনি 12K পে করলেই হবে। তো ওরা বেশ মানে সারপ্রাইজ হয় যে মানে কি ব্যাপারে, এত সুন্দর একটা বাড়ি, এরকম একটা পজিশনে, সেখানে মাত্র 12K-তে। তো ঠিক আছে, ওরা আরো তো মাথা ঘামায়নি, 1 মাসের ব্যাপার, কোনোভাবে থেকে যাবে। তো ওরা এন করে যায়। এবার ওরা ঠিক করে যে ওপরে যে রুমগুলো ওগুলোই মেনলি ওরা ইউজ করবে, মানে একটা রুম তো একটা স্পেয়ার রুম তো লাগেই বাচ্চাদের পড়াশোনার জন্য বা কিছুর জন্য। আর বাকি দুটো মাস্টার বেডরুম ছিল, সেই বেডরুম দুটোতে একটাতে ওর প্যারেন্টস থাকতো আর একটাতে রিমি আর রিজু, ওরা দুজনে একসাথে শুতো। আর ওপরের ওয়াশরুমটা ওরা মোটামুটি এমনি নিজেদের পার্সোনাল ইউজে ব্যবহার করতো। নিচের ওয়াশরুমেই ওরা ওয়াশিং মেশিন টেশিনগুলো রেখে দিয়েছিল, যাতে ওখানটাতে ওরা কাপড় জামা কাচা ধোয়া ওগুলো করতে পারে। মানে বা রিজু যেহেতু তখন অনেকটাই ছোট, তো তার জন্য ওখানে ওই ফিনাইল সার্ফ ওগুলো রাখবে না বলে ওগুলো সব নিচে রাখতো, কারণ বাচ্চা যদি হাত টাত দেয় ইত্যাদি কারণে। আর ওই যে বাগানটা ছিল, বাগানটা এমনি মেনটেন না হলেও বোঝা যাচ্ছে যে বাগানটা একসময় হয়তো খুব সুন্দর করেই প্ল্যান করে করা হয়েছিল। হ্যাঁ, কারণ কি লিখেছে, হ্যাঁ সেটাই, মানে যে কোনো জায়গাতে বাড়ি ঘরদোর সস্তায় পাওয়া যাচ্ছে বা জমি সস্তায় পাওয়া যাচ্ছে মানেই একটা গড়বড় আছে, এটা বুঝতে হবে। এটা কিন্তু একদম ফ্যাক্ট, মানে একটু গড়বড় না থাকলে কিন্তু এত সস্তায় পাওয়া যায় না কোনো জিনিস। তো এবার যাই হলো, ওখানে একটা দোলনা বসানো, খুব সুন্দর একটা দোলনা বসানো ছিল। তো ওটা দেখে স্বাভাবিকভাবেই রিমির খুবই পছন্দ হয়েছিল যে যাক একটা বেশ সুন্দর দোলনা আছে। তারপর কি হলো, ওরা বাড়িতে ঢোকার পর থেকে মোটামুটি নেক্সট ডে থেকে ওর মা কিছুটা গোছগাছ যতটা ওনার নিজের পক্ষে সম্ভব করে নেন। এখন পুরোটা তো তার পক্ষে সম্ভব না, তো ওর বাবাকে বলছে যে এরকম 2-1টা আমার লোক লাগবে বা একটা হাউস হোল্ড হেল্প তো লাগবে, ওগুলো আস্তে আস্তে ধীরে ধীরে অ্যারেঞ্জ করে নি, কারণ না হলে খুব মুশকিল। এখন সত্যি কথা বলতে ওরাও জানতো যে 1 মাস বলে ঢুকিয়েছে, কিন্তু 1 মাসেই যে ওরা অ্যাপার্টমেন্ট পাবে না, হয়তো আরও কিছুটা লিঙ্গার হবে ওদের, তখন হয়তো এখানে স্টে করতে হবে। তো যতই হোক 1 মাস থাকতে হলো, বাচ্চা কাচ্চা নিয়ে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। তো ওরা ওই পরিষ্কার করা লোকজনের সাথে কথা টথা বলে ব্রোকারের থ্রুতে আবার ওইসব লোকজন ডেকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করায়, দোলনা টোলনাগুলোকে ক্লিন করে। আর একজন হাউস হোল্ড হেল্পেরও উনি ব্যবস্থা করে দিয়েছিলেন যে প্রত্যেকদিন সকালে ও এসে কাজ করে দিয়ে যাবে। এইবার যথারীতি ওদের প্রতিনিয়ত যেরকম জীবনযাত্রা স্টার্ট হয় সেরকম স্টার্ট হলো। শশধর দাস লিখছে মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আচ্ছা, সবাইকে মেরি ক্রিসমাস। মিঠু লস্কর লিখছে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আর অ্যাডভান্স কে তো গোয়িং টু বি ক্রিসমাস ইভ কালকে, হ্যাঁ আজকে 24 থেকে সেলিব্রেশন অলরেডি স্টার্টেড, সো মেরি ক্রিসমাস। আমি গল্প বুঝতে পারছি না, শুধুই দেখছি। বাবা কে এটা? মনোজিৎ রায়। দেখতে থাকো, অ্যাটলিস্ট কিছু তো আমার কাজেই আসছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার কি হলো, উনি যথারীতি যেরকম রান্না বান্না করেন, বাচ্চা কাচ্চা সামলান, ওনার হাজবেন্ড সকালবেলা বেরিয়ে যায়। সন্ধ্যের দিকে হঠাৎ উনি ফিল করতে পারছিলেন, 1-2 দিন হয়েছে, যে যখন সমস্ত কাজকর্ম সেরে হাজবেন্ড হয়তো অফিস থেকে ফিরছে, উনি বসে রেস্ট করছেন বা নিজেরা একটু ওরা কথা টথা বলছে, সন্ধ্যের দিকে বাচ্চারা পড়ছে, কোথাও থেকে না মাঝে মাঝে একটা আষ্টে মানে ভোটকা পোড়া একটা গন্ধ আসে। তো ওর মা 2 দিন ওর হাজব্যান্ডকে বলছে যে আচ্ছা তুমি ঠিক, আমি আসার পর থেকেই নোটিস করছি যে একটু কিছুক্ষণ মানে সন্ধ্যেবেলার দিকটায় একটা কোথা থেকে আসছে পোড়া গন্ধ আসে না? তো তখন ওর বাবা ভালো করে স্মেল করে বলছে যে না সেরকম কিছু তো খুব একটা লাগছে না। তো প্রথম দিন উনি কিন্তু অতটা পাননি। তো পরের দিন ওর বাবাও রিয়েলাইজ করে, ওর বাবাও বলছে যে হ্যাঁ সত্যি তো আমরা পুরো বাড়ি টাড়ি ক্লিন করালাম, কিন্তু তারপরেও এরকম একটা ভোটকা আসছে, পোড়া পোড়া গন্ধ কোথা থেকে আসছে। তো গন্ধটা না ওরা বুঝতে পারছে যে ভীষণ আসছে পোড়া গন্ধ, মানে কিরকম বলতো, চামড়া পোড়া টাইপের গন্ধ, ওই বা টায়ার ফায়ার পোড়ালে যেরকম একটা প্রচন্ড ইরিটেটেড একটা গন্ধ হয় না, ওরকম টাইপের একটা গন্ধ।
তো যাই হোক, ওরা অতটা বিষয়টাকে গুরুত্ব দেয়নি, কারণ গন্ধটা না খুব একটা লং লাস্টিং হতো না, গন্ধটা কোথাও থেকে আসতো তারপরে আবার কিছুক্ষণ পরে আর কি মিলিয়ে যেত। তো ওরা ভাবলো যে হতে পারে আশপাশে কোনো কারখানা বা কোথাও থেকে হয়তো গন্ধটা আসে, এই নির্দিষ্ট একটা সময় আবার চলে যায়। কিন্তু ওর মা দেখলো এই গন্ধটা স্টে করা এবং আসার প্রবণতাটা ক্রমশ কিন্তু বাড়তে থাকে। যত দিন যেতে থাকে তত ও রিয়েলাইজ করছে ওর মা যে আস্তে আস্তে ক্রমশ এই গন্ধটা যখন তখন পাওয়া যাচ্ছে। মানে আগে প্রথম 1-2 দিন যেটা মনে হচ্ছে সন্ধ্যেবেলাতেই আসছে, তখন রিয়েলাইজ করলো যে না শুধু সন্ধ্যেবেলাতে তো নয়, অনেক মানে হয়তো দিনের বেলাতেই কোনো একটা সময় কাপড় কাচতে নিচে বাথরুমে গেছে, তখন হয়তো মনে হলো যে পেছন দিক দিয়ে হট করে নাকের মধ্যে এরকম একটা ভোটকা পোড়া গন্ধ এলো, বা এরকম বাগানে কোনো কাজে গেছে সেখানে ওরকম গন্ধ আসছে। আর ওদের দোতলার উপরে ছাদটা হাফটা শেড করা ছিল আর হাফটা ওপেন ছিল। তো কাপড় জামা ধোয়া হয়ে গেলে ওপরে ওই যে আন্টিটা নতুন এসেছিল ওকে হেল্প করার জন্য, ওই আন্টিটা ওপরে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসতো। তো এবার কি শুরু হলো বাড়িতে প্রবলেমটা, যত ক্রমশ দিন যাচ্ছে ওরা রিয়েলাইজ করছে যে বাড়িতে না মানে কোনো কিছু দেখে যে ভীষণ ভয় পেয়ে যাবে বা মানুষ যে ভীষণ একদম তার একদম কি বলবো পিলে চমকে উঠবে এরকম একটা অবয়ব দেখছে, ছায়া দেখছে, নাথিং লাইক দ্যাট, ওরকম কোনো সমস্যা ওদের ছিল না। বাট বাড়ির না কোনো জিনিস ঠিকঠাক থাকতো না। মানে বাড়িতে যদি কোনো একটা ছোট বাচ্চা থাকে তাহলে যেরকম বাচ্চারা সবসময় সবকিছু বিখরে দেয় না, ওরকম টাইপের একটা অ্যাম্বিয়েন্স। কিরকম বলছি, ধরো আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে থাকি তারা বুঝতে পারি যে এই মাত্র একটা জিনিসকে আমি গুছিয়ে রাখলাম, এই একটা জিনিসকে হয়তো আমি তুলে সুন্দর করে সাজিয়ে রাখলাম, পরক্ষণে এসে দেখছি ওটা আবার যেইকে সেই মানে সেই আবার উল্টো পাল্টা হয়ে পড়ে রয়েছে। ওদের বাড়িতে এইরকমই একটা পরিবেশ তৈরি হয়েছিল। হয়তো ওর বাবা অফিস থেকে কোনো ইম্পর্টেন্ট ফাইলস এনে রাখছে, পরের দিন সেই ফাইলসটা সেখানে খুঁজে পাচ্ছে না, অন্য কোনো জায়গাতে গিয়ে দেখছে ফাইলসগুলো বিখরে পড়ে রয়েছে। হয়তো রান্নাঘরে হঠাৎ দেখছে শ্যাম্পুর কৌটো রাখা, আবার অন দ্য আদার হ্যান্ড আবার বাথরুমে গিয়ে হয়তো দেখছে যে রান্নার হলুদের কৌটো সেটা গিয়ে বাথরুমে রাখা। মানে একটা ছোট বাচ্চা যদি থাকে বাড়িতে যেরকম দুষ্টুমি করবে না, সে দুষ্টু মিষ্টি টাইপের দুষ্টুমি যেন, ঠিক আছে, সবসময় বিরক্ত করা, ইরিটেট করা, কোনো যে বিশাল ভয় দেখাচ্ছে বা ভীষণ ভয়ানক কিছু ঘটছে বাড়িতে তা নয়, মানে যা ঘটছে সেগুলো খুবই অতি সাধারণ, কিন্তু সেগুলো খুব ইরিটেট করছে ওদেরকে, খুবই ডিস্টার্বিং। যে একটা কোনো কিছু হয়তো একটা বই রাখলো শেলফের মধ্যে কোথাও, হট করে এসে যখন পরক্ষণে সেটা খুঁজছে দেখছে ওটা ওখানে নেই, কোথায় খুঁজতে খুঁজতে হয়তো দেখলো যে নিচের বাগানে গিয়ে পড়ে রয়েছে। মানে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল। তো স্বাভাবিকভাবেই যেহেতু রিজু সেই সময় অনেকটা ছোট, আর রিজু যেহেতু সব থেকে ছোট বাড়িতে, এটা তো আমরা জানি যে যখন কোনো এরকম কিছু এদিক ওদিক হয়ে যায় তো যে ছোটটা থাকে তার উপরেই আমরা চাপিয়ে দিই, এই তুই নিশ্চয়ই করেছিস। তো ও বারবার বলছে যে না আমি কিন্তু মা এটা করিনি। আর ওর মাও জানে যে রিজু কতটা দুষ্টু, কতটুকু দুষ্টুমি ও করতে পারে, এতটাও দুষ্টুমি ও যে করবে না সেটা ওর মাও রিয়েলাইজ করতে পারছে যে এরকম শ্যাম্পু এনে ও নিশ্চয়ই রান্নাঘরে রেখে দেবে না। আচ্ছা, ওই আন্টিটাও প্রচন্ড ইরিটেটেড হয়ে যাচ্ছিল কাজ করতে করতে। আন্টিটা বলছে আমি শেডের সাইডে ওদের একটা ওকে বলেছিল যে তুমি কি করবে বলো তো, শেডটার মধ্যে ওই ছোট ছোট গার্মেন্টস গুলো বা ধরো বাচ্চাদের জামা কাপড়গুলো ওখানে একদম ডাইরেক্ট রোদে মেলবে না, ওগুলো তুমি শেডে মিলে বাকি তোমার এমনি কাপড় জামা যেগুলো রেগুলার বেসিসে আমরা ইউজ করি ওগুলোকে রোদে মেলবে। তো উনি বলছেন যে আমি এই শেডের মধ্যে সমস্ত কাপড় জামাগুলো মেলে ক্লিপ করে গেলাম, দিয়ে আমি যেই মুহূর্তে কি লিখছে এখন কত নম্বর গল্প চলছে, এটাই ফার্স্ট স্টোরি, হ্যাঁ এটাই ফার্স্ট স্টোরি। আচ্ছা, তো এবার উনি বলছেন যে আমি যেই ওইদিকে মেলতে গেছি কাপড় জামাটা, তো তার পেছনে আবার দেখছি যে সব জামা কাপড়গুলো ওলট পালট হয়ে পড়ে রয়েছে। এবার উনি রেগে যাচ্ছেন, উনি বারবার নিচে আসছেন, নিচে এসে বলছে যে এই দেখুন আপনার ছেলে গিয়ে কি ওপরে এরকম সব উল্টো পাল্টা করে দিচ্ছে। তো তখন বলছে কোথায় আমার ছেলে, আমার ছেলে এখন রেডি হচ্ছে তাড়াতাড়ি করে, ও বেরোবে, ওর টিউশন যাবে, তো ও এখন কেন তোমাকে ডিস্টার্ব করতে যাবে। তো ওরা মোটামুটি ওখান থেকে আসার আগে সমস্ত ট্রান্সফার নিয়ে স্কুল টুল সব সেট করেই এসেছিল, ঠিক আছে, ওরা অ্যাজ সুন অ্যাজ আবার স্টার্টও করে দিয়েছে ক্লাস ক্লাস। তো বলছে যে না আমার ছেলে তো এখন নেই, নিজেই তাড়াহুড়ো করছে, ও এখন কি করতে ওপরে যাবে। তো ওদের না সমস্ত ব্যাপারটা খুব অসংলগ্ন লাগছিল, মানে ওরা বুঝতে পারছিল যে প্রবলেম তো কিছু একটা আছে। এবার ওর বাবাকে বলছে কিন্তু ওর বাবা ঠিক ওইভাবে কনভিন্সড হচ্ছে না। ওর বাবা বলছে যে তোমাদের যত মনের ভুল, তোমরা বাড়িতে সারাদিন বসে বসে এইসব উল্টো পাল্টা চিন্তা করো, হ্যাঁ আমার ফাইলসগুলো নিশ্চয়ই এখান থেকে ওখানে রিজুই রেখেছিল, না হলে ওরকম কি করে কি উড়ে উড়ে চলে যাবে, এটা কখনো হয় নাকি। ঠিক আছে, এবার যাই হোক হলো,
কি লিখছে, হাই শ্রেয়াদি, অনন্যা পাল লিখছে যে কেমন আছো, তোমাকে ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের মা। পিয়ালি পল এলের খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে, তুমি ভীষণ ভীষণ ভালো, তোমার অনেক অনেক বড় ফ্যান আমি আর মা। ওকে, থ্যাংক ইউ পিয়ালি পল, তোমার স্টোরিটা আজকে আমি শেয়ার করবো, এরপরে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তুমি স্টে করো আমার সাথে, আমি এই চ্যানেলেই শেয়ার করছি তোমার স্টোরিটা। আমি দেখলাম বলে তোমার কমেন্টটা আর কি আমার হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, পিয়ালি পল আমাকে স্টোরি পাঠিয়েছিল, চলো তোমার স্টোরিটা বলে দেবো আজকে। আচ্ছা, তো এবার কি হয়, তো উনি স্বাভাবিকভাবেই কিছুতেই বিশ্বাস করবেন না যে এরকম কিছু ঘটছে। আর এদিকে আস্তে আস্তে উপদ্রবের মাত্রাটা ক্রমশ যত দিন যাচ্ছে তত যেন বাড়ছে। ওইদিকে ওই একটা আষ্টে পোড়াটে গন্ধ, সেটাও ক্রমশ যেন যখন তখন আসছে, অনেকক্ষণ ধরে স্টে করছে, এরকম একটা বিদঘুটে পরিবেশ। আবার অন্যদিকে তোমার খালি মানে একটা চাঞ্চল্যকর ব্যাপার যেন ঘরের মধ্যে সব সময় এই জিনিসটা ওখানে চলে যাচ্ছে, ওই জিনিসটা ওখানে চলে যাচ্ছে, এই জিনিসটার এই সমস্যা, ওই জিনিসটাও সমস্যা। হয়তো কোনো একটা ডাব্বার মুখ বন্ধ করা, এসে দেখছে এরকম খুলে রাখা আছে, খাবারগুলো হয়তো এরকম ঝুড়ি চাপা দিয়ে দিয়ে গেছে, এসে দেখছে প্রত্যেকটা খাবারের ঝুড়িগুলো নামিয়ে নামিয়ে পাশে রাখা। তো এটা তো মানে সম্ভব নয় না। আচ্ছা, কি লিখছে এটা, কে দুঃখ করে কি একটা লিখলো বেশ। আচ্ছা, এত কমেন্টস আসে আমি আর ওটা ফলো করতে পারছি না, যাই হোক। তো এবার যাই হোক, এরকম একটা ইরিটেশন চলছিল। তো এবার ইতিমধ্যে কি হয়, মেয়েটি একদিন দোলনাতে বসে বসে ঝুলছে, ঠিক আছে? রিমি বলছে আমি দোলনাতে বসে বসে এরকম দোল খাচ্ছি আর বসে বসে আমি একটা মোবাইলে মুভি দেখছিলাম। তো মুভি দেখতে দেখতে হঠাৎ করে আই রিয়েলাইজড যে একটা মানে আমার পায়ের তলাতে না কেউ যেন একটা সুড়সুড়ি দেওয়ার মতন করছে। তো আমি বারবার পাটা এরকম তুলে নিচ্ছি, বাটা এরকম তুলে নিচ্ছি, বুঝতে পারছি না। এবার চলতে চলতে হঠাৎ করে আমার মানে এত বিরক্ত লাগলো, আমি পাটা না এরকম মাটিতে একটা ঠোকা দিয়ে দৌড় বাবা বলে এক মানে যেই একটু ওখানে ঠুকেছি মাটিতে পাটা, সঙ্গে সঙ্গে বাথরুমের ভেতরে একটা বিকট দাম করে আওয়াজ হলো। ওর মা নেমে এসছে, ও দৌড়ে এসছে, রিজু বাড়িতে ছিল, রিজু চলে এসেছে। এসে ওরা দেখছে যে ওদের নিচের বাথরুমের ফিনাইলের যে বটলটা সেটা মানে বেশ তাকের ভেতরের দিকে করে ঢোকানো থাকে, সেটাকে কেউ যদি আছাড় মেরে এরকম তুলে ভাঙে, ওরকম আছাড় মেরে ওটাকে যেন দূরে ছুঁড়ে দাম করে ফেলে ভাঙা। ইনকেস ওটা যদি পড়েও যায় তাহলে বটলটা তো একটা নির্দিষ্ট জায়গাতে পড়বে, কত ডিস্টেন্সে গিয়ে পড়বে, তাই না? তো ওটা বেশ খানিকটা ডিস্টেন্সে, মানে কেউ যদি এরকম ছুঁড়ে বটলটা ফেলে তাহলে যেরকম হবে ওরকম কেউ ছুঁড়ে ফেলেছে এবং বটলটা ওই মাঝখানে গিয়ে ভেঙে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওইখানকার ব্যাপারটা। তো দেখে থেকে ওর মা ডিসাইড করেছে যে না, আজকে বাবা এলে আমি বলবো এখানে থাকার সম্ভব না, এখানে কিছু তো ডেফিনেটলি গড়বড় আছে। তো যথারীতি ওরা পরের দিন বাবার সাথে সেদিনকে সন্ধ্যাবেলা বলেছে যে এরকম এখানে থাকা সম্ভব না। ওর বাবা তো কিছুতেই মানবে না, বলছে এত কমের মধ্যে এত ভালো একটা বাড়ি পেয়ে গেছি। তোর মা ওকে অনেক কনভিন্স করছে যে তুমি বিশ্বাস করছো না তো আমার কথা, কিন্তু এই করতে করতে কোনোদিন যদি হিতের বিপরীত হয়ে যায়, এখনো কিছু হয়নি বলে, তখন তুমি কিন্তু ভুগবে। এবং এই করতে করতে এইসব চলতে চলতে তখন কিন্তু ওদের ওখানে 3, 15, 20 প্রায় কেটেও গেছে, ঠিক আছে? ওর বাবার সমানে বলছে আর তো মাত্র 10টা দিন, একটু কাটিয়ে নাও, 20 দিন তো হয়ে গেছে। তোর মা বলছে 20 দিনটা হয়ে গেছে ঠিকই, কিন্তু কতটা কষ্ট করে কাটিয়েছি আমরাই জানি, আমার কিন্তু প্রতি মুহূর্তে ভয় লাগে, ঠিক আছে? মানে কোনো কিছু ওরা দেখেনি বা কোনো অবয়ব ছায়া টায়া নয়, বাট এরকম সবসময় একটা ডিস্টারবেন্স। তো এরপর কাকুর একদিন একটু লেট হয়েছিল বাড়িতে ফিরতে। তো কাকু ওদেরকে ফোন করে বলে দিয়েছিল যে তোমরা সব খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমি চলে আসবো। তো ওরা সেদিনকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। কাকুর বেশ রাত হয়েছে ফিরতে। তো কাকু ফিরে দেখছে ওরা তো লাইট টাইট অফ করে ঘুমিয়ে পড়েছে, শুধু বাইরের ওদের বাগানের লাইটটা জ্বলছিল। এবার কাকু মেন গেটটা খুলেছে, খুলে ঢুকে ওই গেটটা লাগিয়ে এবার পেছন ফিরে যখন কাকু হাঁটছে, ওই তখন কাকুর হঠাৎ করে মনে হয়েছে, কাকু মানে এরকম আর চোখে বুঝতে পারছে কাকুর পেছনে একটা কেউ মানে ছোট বাচ্চা টাইপেরই কেউ হবে, হাঁটু গেড়ে বাচ্চাটা যদি নিচে বসে না, মানে এরকম করে হাঁটু গেড়ে বাচ্চাটা নিচে বসেছে, হাত দুটোকে এরকম করে মানে সেই ডগ যেরকম পোজে থাকে ওরকম ভাবে এরকম ভাবে হাতটাকে নিয়েছে, এরকম ভাবে হাঁটু মেরে বসে, আর কাকু আসছে, তো কাকুর পেছনে এরকম পিল 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 করে আসছে। কাকু জাস্ট হঠাৎ পেছনে ঘুরলো, দেখলো না কেউ কোথাও নেই। এবার জিনিসটা কিন্তু একদম কাকুর পেছনে নয়, কাকুর পুরো পেছনে হলে তো কাকু বুঝতে পারতো না, দেখতে পেতো না,
জিনিসটা বেশ বাগানের মধ্যে বেশ সাইডে কাকুর, মানে আর চোখে কাকু কিন্তু পুরো জিনিসটাই দেখতে পাচ্ছে পরিষ্কার, কিন্তু পেছন যখন ঘুরে যাচ্ছে তখন আর কাকু দেখতে পাচ্ছে না। আবার যখন সামনে ফিরেছে তখন কাকু আর চোখে রিয়েলাইজ করছে একটা বাচ্চা সে না বসে বসে, মানে হয় না বাচ্চারা সে মজা করে না, কাউকে বিরক্ত করছে মজা করার মতো, এরকম খিলখিল খিলখিল করে হাসছে এরকম করে, আর বসে আছে এরকম হাঁটুটা গেড়ে। আর যেই কাকু আবার হাঁটছে, যেই দু একটা পা ফেলেছে, ও এরকম পিল 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 করে ওরকম কাকুর পেছন পেছন আসছে। কাকু আবার একটু হেঁটেছে, আবার ওই রকম পিলপিল করে আসছে। কাকু দেদার দৌড় লাগিয়ে ওই ওপরে, ওরা তো শুয়েছিল, ওই সিঁড়ি দিয়ে এরকম তখন পড়ি কি মরি করে উঠছে, মানে অত স্পিডে। আর ওই দেখবে স্পাইরাল সিঁড়িগুলো না অনেকটা মানে কি বলবো খুব ডেঞ্জারাস হয়, মানে প্লেন সিঁড়ি থেকে ওগুলোতে উঠতে অনেকটা বেশি ট্রাবলসাম ব্যাপার। তো ওই কোনো মতে উনি তো সেই পড়ি কি মরি করে মুখ থুবড়ে পড়ার জোগাড় উঠেছে, উঠে তারপরে মানে সেই দাম 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 করে দরজা পেটাচ্ছে তাড়াতাড়ি করে এসে। আন্টি যখন দরজাটা খুলেছে তো তখন ভেতরে ঢুকে রীতিমতো হাঁপাচ্ছে। আন্টি বলছে কি হয়েছে? বলছে তুমি বিশ্বাস করো আমি যেটা দেখলাম। বলছে কি দেখেছো? বলছে এখানে একটা ছোট কোনো বাচ্চা আছে। তো বলছে বাচ্চা আছে? আমি তো তোমাকে বলেছি যে একটা এমন কিছু আছে যে জিনিসটা প্রচন্ড বিরক্ত করে, মানে ওটা যে ভয় দেখায় বা ওটা যে জীবননাশক কিছু তা হয়তো নয়, কিন্তু জিনিসটা প্রচন্ড বিরক্ত করে, টিজ করে মানুষকে, ঠিক আছে? তো বলছে তুমি কি দেখেছো? উনি যখন এক্সপ্লেন করলেন আন্টিরও তো তখন মানে ভয়ে চক্ষু চড়ক গাছ, যে ওরে বাপরে বাপ এখানে আর কোনোভাবেই থাকা পসিবল না। তো এতে আচ্ছা আর একটা ব্যাপারও ছিল, আন্টি একটু ওনার গার্ডেনিংয়ে মানে হ্যাবিট ছিল বলে উনি এসেই ছিলেন অনেক চারা টারা নিয়ে। তো অত সুন্দর বাগান দেখে উনি রেজিস্টও করতে পারছেন না নিজেকে। যে মানুষ ওই রকম গাছের টব লাগিয়ে গাছ করে আর কি, সরি ছাদে গাছের টব লাগায় আর কি, তো সে মানুষ অত বড় বাগান দেখে কি আর গাছ লাগাবে না? তো উনি অতগুলো ফুলের চারা যতগুলো পুঁতেছিলেন ওই মাটিতে কিন্তু একটাও চারা মানে গাছ মানে ফলেনি। সব যখন সকালবেলা উঠেছে না দেখছে গাছের চারাগুলো তলাগুলো না এরকম পুরো পুড়ে গেছে, কেউ যেন জ্বালিয়ে দিয়েছে মনে হচ্ছে। তো ওই মাটিতে কিন্তু একটাও গাছ হতো না। তো ওই যে কদিন উনি ছিলেন ততদিন ট্রাই করে দেখেছেন, কোনো গাছ টাছও সেরকম হয়নি। তো তখন থেকে আন্টির মনে আরও একটা নেগেটিভ ভাইবস কাজ করতো যে তার মানে এখানে সামথিং রং। তো ওইটাই প্রথম কাউকে দেখা, মানে যেহেতু হয়তো কাকু বিশ্বাস করছিল না কিছুতেই, মানে ওদেরকে তো ওই জিনিসটা ধরো নিজের প্রেজেন্সটা বুঝিয়েই মানে ফিল করাতে পারছিল যে সামওয়ান ইজ দেয়ার, ওরা ভয়ও পাচ্ছিল, কিন্তু কাকু যেহেতু কিছুতেই মানছিল না এবং ভয়ও পাচ্ছিল না, সেই জন্য বোধহয় জবরদস্তি কাকুকে বোঝানোর জন্যই কাকুকে দেখাটা দিয়েছিল, কারণ ওরা আর কেউ দেখতে পায়নি। ওই রকম কাকু পরিষ্কার দেখছে যে এরকম পুরো পিল 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 করে ওর পেছন পেছন কাকুর আসছে। তো যাই হোক এইবার যথারীতি ওখান থেকে কাকু ডিসাইড করে যে আর এক মানে দিনও আমি এখানে থাকবো না, আমি এখান থেকে যাবো। এবার কাকু বিশাল ভয় পেয়েছে সেদিন। তো পরের দিন যখন ওরা বেরিয়ে টেরিয়ে যাবে তার আগে ব্রোকারকে ফোন করেছে, ব্রোকারকে বলছে আপনি সত্যি করে বলুন এখানে কিছু আছে? তো ও বলছে না এই বাড়িটা বহুদিন ধরে পড়ে থাকে, এখানে কিছু নেই। তো যখন আবার যার বাড়ি তার কাছে যখন ফোন যায় তো উনি তখন বলছেন দেখুন আমি এই বাড়িতে কখনো থাকিনি, ঠিক আছে, আমি ভাড়া বসাবো প্ল্যান করেছিলাম, একটা ভাড়া বসিয়েছিলাম, তো সেই ভাড়াটা বেশি দিন থাকেনি, তারপর থেকে বাড়িটা এরকমই পড়ে আছে। সে ভাড়াটা আমাকে কিছু বলেও নি যে কেন কি বৃত্তান্ত, আমি এখানকার লোকাল পার্সনও নই, মানে আমার নিজের প্রচন্ড একটা দৈন্যতার মধ্যে যাচ্ছিলাম। তো আমার মাসির থেকে আমি ইনহেরিটেন্সে আর কি এই বাড়িটা পাই, ওনার কোনো বাচ্চা টাচ্চা ছিল না বলে। তো তারপর যখন মানে ওরা বলে যে তাহলে কি এখানে আর একদিন দুদিনও স্টে করা নেই, তো আমরা এখান থেকে চলে যাই, এখানে যা আছে থাকুক গে যান। কিন্তু ওই কাকুর না মাথার মধ্যে কন্টিনিউ ঘুরছে যে এখানটা আমি জানতে হবে কি আছে। তো ওকে আবার জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে বলতে পারবেন যে আপনি কার কাছ থেকে এইটা বাড়িটা পারচেস করেছিলেন? তো ওই মাসির থ্রুতে পরে নাকি ওই লোকটা একটা খবর জেনে বলেছিল, মানে ওর মাসিকে জিজ্ঞাসা করেছিল যে মাসি তুমি এই বাড়িটা আর কি কোথা থেকে কার থেকে কিনেছিলেন, মানে মাসির থেকে তো ও পেয়েছিল। তো ওর মাসি তখন বলে যে এই বাড়িতে নাকি একটা কেস হিস্ট্রি আছে, মানে একজন ভদ্রমহিলা তার একটি ছেলেকে নিয়ে থাকতো, তো একটা অ্যাক্সিডেন্টে ভদ্রমহিলা দুটো পা চলে যায়, তারপর থেকে মানে উনি একদম হুইল চেয়ারে, তো নড়তে চড়তে পারতেন না, বিশেষ করে মানে উনি দোতলাতে তো উঠতে উঠতেও সেরকম পারতেন না। এবার ওই বাচ্চাটার সাথে মানে কোনোভাবে কেউ হয়তো ওনাকে ধরে 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 কখনো তুলে দিত লোকজন ডেকে ডেকে, কখনো তো উনি ওপরে থাকতেন নিচে নামতে পারতেন না, মানে ওনার খুব প্যাথেটিক কন্ডিশন থেকে আস্তে আস্তে উনি পুরো ডিপ্রেশনে চলে গেছিলেন। মানে সেরকম একটা ইনকাম স্ট্রাকচার নেই, একতলাটা যে ভাড়া বসিয়ে দেবে
মানে বাচ্চাটা আছে, বাচ্চাটাকে তো তার আপব্রিঙ্গিং করতে হবে, তো এমনিতেই শি ওয়াজ কোয়াইট ফ্রাস্ট্রেটেড যে নিচে ভাড়া পাচ্ছে না সেরকম সুইটেবল কেউ, ওপর নিজে পুরো বাড়িটা মেনটেন করতে পারছে না, অথচ বাচ্চাটার জন্য পয়সা দরকার সেটা আসছে না। তো লাস্টে মানে উনি একদম এতটাই ডিপ্রেশনে চলে গেছিলেন। একদিন বোধহয় খেলার ছলে বাচ্চাটা খেলতে খেলতে কোনোভাবে মাকে ভীষণ বিরক্ত করছিল, কারণ বাচ্চারা তো যেরকম হয় সব কিছুতেই প্রচন্ড বিরক্ত করে, নিচের বাথরুমে গিয়ে বাচ্চাটা দুষ্টুমি করতো, পড়ে যেত, সেখান থেকে মানে উনি একদম তিতি বিরক্ত হয়ে গেছিলেন। একদিন সামাও বোধহয় বাচ্চাটাকে ওই সিঁড়ি দিয়ে বাচ্চাটা নামছিল বা নামতে গেছিল, উনি বোধহয় ধাক্কা টাক্কা দিয়ে দেন, যে মানে তোর মানে হয় না, মানে উনি ইন্টেনশনালি ধাক্কা দেননি, হয়তো বাচ্চাটা ওই সিঁড়ির মুখটাতে ছিল, হয়তো মারতেই গেছে জোরে যে তুই যাবি এখান থেকে, মানে এইরকম ভাবে জ্বালাস না আমাকে, এরকম করতে গিয়ে জাস্ট বাচ্চাটা কোনোভাবে তরপর করে নামতে গিয়ে ওইখান থেকে গড়িয়ে পড়ে এবং বাচ্চাটা কিন্তু মারা যায়। তো বাচ্চাটা মারা যাওয়ার পর নাকি ওর মা আর এই সদমাটা নিতে পারেনি, মানে ও যে ওর নিজের বাচ্চার মৃত্যুর কারণ সেটাও কিছুতেই মেনে নিতে পারছিল না। তো তখন উনি নিজেকেই নিজে আর কি গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। তো ওদেরও সেরকম কেউ ছিল না, কোনো এক রিলেটিভ যে আর কি পরবর্তীতে এই প্রপার্টিটা এদেরকে আবার সেল করে দেয়, কারণ ওখানে আর কেউ থাকবেও না ঠিক করেছিল। তো ওর মাসি বলে দেখ আমি তো এটা ভেবেছিলাম কমার্শিয়াল পারপাসে ইউজ করবো বলেই বাড়িটা আমার নেওয়া ছিল, তো আমি সেই জন্যই তোর যেহেতু এত মানে খারাপ একটা অবস্থা, মানে একটা দৈন্যতার মধ্যে দিয়ে তুই যাচ্ছিস, আমার মনে হলো যে ঠিক আছে। আমার তো উনি ওরকম ওনার ওটা হ্যাবিট ছিল, মানে ওনার এটাই প্রফেশন বলতে পারো, এক একজনের থাকে না যে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড বাড়ি টাড়ি কিনে নিয়ে বা তারপর সেগুলোতে ভাড়া বসিয়ে দেয়, যে সেই ভাড়ার থেকে যে টাকাটা আসে সেটা দিয়েই ধরো তোমার একটা মান্থলি ভালো ইনকাম চলে আসে। ওই ওনারও ওরকম টাইপের একটা ব্যাপার ছিল, উনি এরকম অনেক বাড়ি টাড়ি কিনতেন সেকেন্ড হ্যান্ড এরকম, আর দিয়ে তারপর মানে সেকেন্ড হ্যান্ড মানে কি পুরোনো বাড়ি যত হ্যান্ডই হোক না কেন, মানে অনেক পুরোনো পুরোনো বাড়ি কিনতেন, দিয়ে সেগুলোতে এরকম ভাড়া বসিয়ে বসিয়ে টাকা তুলতেন। তো ওই রকমই এই বাড়িটাও কেনা। তো কিন্তু কেনার পর ওনার এই নিজের এই বোনপোর ওপরে খুব মায়া হয় এবং ভাবে যে ঠিক আছে ওরও তো টাকার দরকার, ওই বাড়িটা আমি একটা বাড়ি ওকে দিয়ে দিই, এই বাড়িতে ও ভাড়া বসাবে, এইখান থেকে যা ভাড়াটা আসবে ও নেবে সেটা, তো ওই জন্য ওকে দিয়ে দেওয়া। এবং তারপরে ও নাকি একটা ভাড়া বসিয়েছিল, সেই ভাড়াটা কোনো কথা বলেনি যে কেন কি বৃত্তান্ত, কিন্তু ওরাও নাকি ওরকম এক সপ্তাহ পরে আর থাকেনি, চলে গেছে ছেড়ে দিয়ে, ঠিক আছে। তো তারপরে এরা এসেছিল, তো এদেরকে তখন ওরা বলে যে এরকম কিন্তু সত্যি ওখানে থাকা মুশকিল, আপনি কিছু একটা ব্যবস্থা করুন ওই বাড়িটার। তো পরবর্তীতে এবার সে লোক আর যোগ্য করিয়েছিল বা কিনা বা কিছু করেছিল কিনা সেটা ভগবান তিনিই জানে, কিন্তু ওরা কানেক্ট করতে পারলো যে বাচ্চাটা মারা গেছিল, যেটা ওদের বারবার মনে হয়েছে যে বাড়িতে না মানে একটা বাচ্চা থাকলে যেরকম তোমাকে সবসময় বিরক্ত করবে, ওরম একটা ব্যাপার যে সব সময় এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে, এই জিনিসটা ওইখানে রাখছে ওই জিনিসটা এখানে রাখছে, সব সময় সবকিছু আগোছালো করে দিচ্ছে। এই তুমি আলমারিটা ভালো করে গুছিয়ে এলে, ভেতরে হয়তো আলমারি খুলে দেখছো সব আগোছালো করা, সব শাড়ি টাড়ির পাট খুলে লন্ডভন্ড হয়ে গেছে। কিংবা হয়তো তুমি র্যাকটা গোছালে, বইয়ের শেলফটা গোছালে, গিয়ে দেখলে সমস্ত বইগুলো ওলট পালট হয়ে পড়ে রয়েছে, ফাইল স্টাইলস এদিক ওদিক ছিটকে রয়েছে, মানে পুরো ব্যাপারটাই ওয়াজ ভেরি চাইল্ডিশ, মানে খুব একটা কমে হচ্ছে ভয় দেখানো বা এরকম কিছু না, কিন্তু ভীষণ ডিস্টার্বিং একটা ব্যাপার। তো ওরা তখন বলে ওখান থেকে তো চলে আসে। বাট কাকুর ওই সেদিন যখন ওই রকম দেখেছিল, তো দেখার পর কাকুর এত ভয় লাগে, কাকু বলে আমি এটা জড় তাক তো যাবো এবং আমি এটা খুঁজবো। তো তখন ওই যেতে 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 ওই মাসির থ্রুতে জানতে পারে যে কার থেকে নেওয়া বা ওই বাড়ির ব্যাক হিস্ট্রিটা কি আছে, ও তার আগে নিজেও জানতো না আর কি ওনার। তো ফাইনালি কাকু যখন জানতে পারলো তখন বুঝতেই পারলো যে তাহলে ওই জন্যই ওই যেহেতু ভদ্রমহিলা, তার মানে ওই বাড়িতে কিন্তু দুটো সোল আছে, একটা তো ওই বাচ্চাটার আছে, আর যেহেতু ওই ভদ্রমহিলা ওখানে গায়ে আগুন দিয়ে ওনার ডেথ হয়েছিল, উনি মারা গেছিলেন, ওই জন্যেই হয়তো ওই পোড়া পোড়া গন্ধটা প্রত্যেকটা সময় পাওয়া যায়, যে একটা চামড়া পোড়া গন্ধ যেটা থাকে না, ওই চামড়া পোড়া গন্ধটাও ওই হয়তো ওই ওনার মা যেহেতু ওইভাবে সুইসাইড কমিট করেছিলেন সেই জন্য আসছে। তার মানে ওই বাড়িতে একটা নয়, অ্যাকচুয়ালি ওই বাড়িতে দুটো সোল আছে, ওর মায়ের সোলটাও হয়তো আছে আর বাচ্চাটাও আছে। আর ওরা মেইনলি এটাই হয়তো চায় যে ওরা কোনো ক্ষতিকারও করতে চায় না, কিন্তু হয়তো ওটা ওদের বাড়ি সেই হিসাবে একটা ডিস্টারবেন্স তো হচ্ছে এরা থাকাতে, হয়তো চাইছে না যে ওইখানে কেউ থাকুক, সেটা একটা ব্যাপার। তো সেই কারণেই হয়তো ওদেরকে বিরক্ত করে কোনোভাবে ওখান থেকে সরিয়ে দেওয়া। আমি এত রোজ কমেন্ট করি কিন্তু তুমি আমার কমেন্ট একবারও পড়ো না কেন বলো না ভাই? তনুশ্রী ভট্টাচার্য, এই দেখো আজকে পড়ে ফেলেছি। আর তুমি তো আসছোই পিকনিকে, তোমার সাথে দেখা হচ্ছে। আচ্ছা দিদি আমি নবীন, আজ আমার বার্থডে। লক্ষ্মী নায়ক,
হ্যাপি বার্থডে নবীন, খুব ভালো থেকো। পুরো এসবিজির তরফ থেকে তোমাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, প্যাথেটিক ইনসিডেন্ট, ওকে। আজকে আমি নিজেও একটু ক্রিসমাস মুডে আছি। ইরিটেটিং ভূত, বাট খুব কষ্ট লাগলো ওদের পরিণতি দেখে, রাইট। সো আজকে হালকা হালকা গল্প বলবো, একটু একটু আড্ডা মারবো। সবসময় প্রফেশনালি গল্প বলতে ভালো লাগে না, ইয়ার এন্ড হতে চলেছে তো সারা বছর আমি ডেডিকেটেডলি গল্প বলে গেছি। আজকে একটুখানি ড্রেসটা কোথা থেকে নিলে গো, জয়ন্তী দাস দত্ত লিখছে। ড্রেসটা আমি নিইনি, ড্রেসটা আমাকে স্পন্সর করেছে মমিতা। 9932342418, 9932342418, একদম বডি হকিং, ভীষণ কমফোর্টেবল। যদি তোমরা কেউ চাও এটা নিতে পারো, খুব সুন্দর। শ্রেয়া আমি পিয়ালি, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো আন্টি আমাদের সাথে, তো আমি তোমার স্টোরিটাও আজকে শেয়ার করবো। আচ্ছা, তো সুলগ্না লিখছে খুব এনজয় হলো। বল, আমি এনজয়ই করছি, কালকেও গেছি, কালকে তো প্রচুর এনজয় করেছি, ঠিক আছে। কালকে রাজারহাট গেছিলাম, তারপর আজকে ওখান এসে আজকে ডাঙ্কি দেখতে গেছিলাম, ঠিক আছে। তো ভালো এনজয় করেছি, আবার কালকে কাঁথিতে ব্যাক করব। তো ওই যে বললাম, আমার একদম সারাক্ষণ একটা চাঞ্চল্যকর জীবনযাত্রা, তো ভালোই থাকি আমি। দিদি মুভি কেমন লাগলো? মুভি বেশ ভালো লাগলো। ফার্স্ট অফ অল বলি যে আমি খুব একটা যখন কোনো মুভি দেখতে যাই, আমার কোনো অত ওই জাজমেন্টাল মাইন্ডসেটটাই নেই, সত্যি বলছি। আমি কোনো মুভি দেখতে গিয়ে চট করে মুভিটা কেমন কি বৃত্তান্ত ভালো বাজে অত না কন্ট্রোভার্সিতে জড়ায় না। সত্যি কথা বলতে আমি এনজয় করতে যাই, ভীষণ এঙ্গেজিং একটা মুভি। ডেফিনেটলি লাস্ট অব্দি কি হলো এই করতে করতে কখন যে 3 ঘন্টা টাইমটা কেটে গেছে সেটা বুঝতে পারিনি। অনেস্টলি স্পিকিং 3 আওয়ার্স তোমার মানে এমনি বেরিয়ে যাবে। বেশ ভালো একটা মুভি, মানে না হিরো এখানে একটা লিডিং রোল বলা যায়, মানে হিরোর যে সেরকম কোনো ভূমিকা আছে তা নয়, হিরোইনও সেরকম যে একদম ভীষণ একটা প্রমিনেন্ট রোল করছে তা নয়, কোনো হিরো নেই, কোনো হিরোইনও সেভাবে নেই, কোনো ভিলেন ক্যারেক্টার নেই, ঠিক আছে। হ্যাপি এন্ডিং আবার স্যাড এন্ডিংও যাই বলো, ঠিক আছে। মানে মিক্স অ্যান্ড ম্যাচ, খুব কনফিউজিং, বাট তোমার শেষ পর্যন্ত মনে হবে কি হলো কি হতে চলেছে হোয়াট নেক্সট এই করতে করতে কখন যে 3 ঘন্টা পেরিয়ে যাবে সেটা গড নোজ। আর কারোর হতো আমি এক্স্যাক্টলি নাম নিয়ে তোমার কে কেমন অ্যাক্টিং স্কিল হ্যান ত্যান ওগুলো নিয়ে অত বলার মতো যোগ্যতা আমি রাখি না, তাই বলবো না, ঠিক আছে। আমি অনেকে দেখেছি এইভাবে কমেন্ট করে অনেকে পোস্ট করে, কিন্তু অনেস্টলি বলছি আমি কোনোদিন সেই জায়গাটা অ্যাচিভই করতে পারবো না এই জীবনে, তো আর ভেবে আমার লাভ নেই। সুতরাং কারোর স্কিল নিয়ে নাই কোনো কথা নাই বা বললাম, সবাই ভালো, ইকুয়ালি গুড। আর আমি তো এসআরকের ফ্যান, তো আমাকে তো ডাঙ্কি দেখতেই হতো। আমি গেছি থরলি, মুভিটাকে ভীষণ এনজয় করেছি, অ্যান্ড দেন আমি বাস চলে এসেছি। আমার বাচ্চারাও খুব মজা পেয়েছে দেখে, বেশ মজার, অনেকটাই ভালো, হিউমারটাও খুব সুন্দর লেগেছে আমার। দ্যাটস ইট এঙ্গেজিং মুভি, মানে 3 ঘন্টা ঠিক আছে, ওয়ান টাইম দেখা যেতেই পারে, ভালো স্টোরি লাইনও আছে। তো এটা তো জানোই তোমরা, ইলিগাল ইমিগ্রেশন নিয়ে পুরো স্টোরি লাইনটা, সো একটা ইমোশনাল স্টোরি লাইন আছে, দ্যাটস গুড, ভালো। আমিও আজ দারুণ এনজয় করেছি। আজ ডাঙ্কি দেখলাম CC2-তে সব কলেজ ফ্রেন্ডসদের সাথে, পিউ লিখছে। হ্যাঁ, পিকনিকের সবাই আসুন প্লিজ। কে লিখছে এটা? তুমি তো আসবে না বললে। ও যাই, তো আমার তো বেশ ভালো লেগেছে। চলো নেক্সট স্টোরিটাতে যাই। নেক্সট স্টোরিটা আমি যেটা বললাম যে পিয়ালি পল ফ্রম নেতাজি নগর, হ্যাঁ টালিগঞ্জ নেতাজি নগর থেকে পিয়ালি পল। ওনার একটা অদ্ভুত অভিজ্ঞতা, ওনার এখন এজ 46, মানে আজ থেকে বহু বছর আগের ঘটনা। যখন উনি 5 বছর বয়স ছিল সেই সময় তার মার সাথে সে একটি জায়গায় যাচ্ছিল, তখন পথে ঘটা একটা ঘটনা আমি বলছি, ঠিক আছে। তো ওনার মা সেই সময় বর্ধমান মেডিকেল কলেজে নার্স ছিলেন, ঠিক আছে। তো বুঝতে পারছো ডেফিনেটলি খুব স্মার্ট অ্যান্ড ব্রেভ লেডি, ঠিক আছে, এটা তো বলাই বাহুল্য, আর কোনো মানে বলতে নেই। মানে উনি আমাকে বলেছেন যে আমার মা জানো তো এত নার্সিংহোমে ডিউটি করেছে, এত হসপিটালে ডিউটি করেছে, কিন্তু কোনোদিন মায়ের কোনো রকম ভয় পাওয়ার অভিজ্ঞতা বা কোনোদিন নার্স হিসেবে যে হসপিটাল বা নার্সিংহোম চত্বরে কোনো কিছু দেখা বা ভয় পাওয়া এরকম কিচ্ছু এক্সপিরিয়েন্স নেই। কিন্তু মা এই একটা ঘটনা যেটাতে ভীষণ ভয় পেয়েছিল এবং মায়ের ভীষণ জ্বর এসেছিল। ঘটনাটা কি ঘটেছিল, ওনারা যখন বর্ধমানে থাকতেন সেই সময় ওখানে আমবাগান বলে কোনো একটা জায়গাতে ওনার এক কাকার বাড়ি, তো সেই কাকার বাড়িতে ওনারা আগে কখনো যাননি।
তো একবার কোনো একটা সময় ওদেরকে ইনভাইট করেছিল, তো ওই কাকিমা তখন সেই সময় ছোট্ট 5 বছরের পিয়ালি আন্টিকে নিয়ে যাচ্ছিলেন। এবার ওরা যাবে আম বাগানের দিকে। এবার কিছুটা রাস্তা যাওয়ার পর ওদেরকে বলে দিয়েছিল, গাইড করে দিয়েছিলেন যে হয়তো এইভাবে এইভাবে আসতে হবে। ওরা একটা রাস্তায় ঢুকে পড়েছে। এবার যেটা পরে আমাকে বলেছে যে পিয়ালি আন্টি যেটা বলছে যে ওখানে তোমার পরে যে রাস্তাটাতে ঢুকেছে সেই রাস্তাটা হচ্ছে তোমার তালবাগান বলে একটা জায়গা যায়, বোধহয় সেই দিকটাতে চলে যাচ্ছে। তো ওরা এবার ভুলবশত ওখানে ঢুকে পড়েছে। যাই হোক, সেটা নাই হলো, হতেই পারে একটা রাস্তা মানুষ ভুল করে ঢুকে পড়েছে। এবার কিছু দূর চলার পর দেখছে কি চারিদিকে শুধু ধুধু মাঠ, মানে ধুধু মাঠ আর জঙ্গল, ওখানে কোনো রাস্তাই নেই। তো এবার তো আন্টির বেশ ভয় লাগছে যে ওই রকম একটা ছোট্ট 5 বছরের মানে বাচ্চাকে নিয়ে আমি আসছি, চারিদিকে এরকম ধুধু মাঠ, কোথাও কিছু নেই। তো যদিও সেটা দিনের বেলা ছিল, তো আন্টি আস্তে আস্তে এগিয়ে চলেছে। তো বলছে এবার লোকজন কাউকে রাস্তায় দেখতে পেলেন একটু জিজ্ঞাসা করব, মানে কোন দিক দিয়ে এসছেন উনি অতটাও তখন না ঠাউর করতে পারছেন না। বলছে একটু লোকজন কাউকে দেখতে পেলে জিজ্ঞাসা করে আমি তারপরে যাব। তো কিছু দূর এগোনোর পর দেখছে একটা খুবই বয়স্ক ভদ্রমহিলা একটা গাছের তলায় বসে আছে। এবার খুব একটা শীতও নয়, এবার শীতকাল হলে ঠিক আছে, রোদ পোহাচ্ছে ধরা যায়। আন্টি ভাবছে যে এই রকম গরমের দিনে এই রোদের মধ্যে একটা গাছের তলায় যদি একটা শেডের মধ্যে বসে আছেন, কিন্তু যদিও তাও এখন তো গরমের দিনে তো আমরা কেউ এইভাবে তো রোদে বসার কোনো কারণ নেই না। তো বলছে যে ওই রকম উনি রাস্তার মধ্যে একজন বয়স্ক ভদ্রমহিলা দেখছি বসে আছে। তো পুরো চামড়াগুলো ঝুলে গেছে, কুচকে গেছে, হ্যাঁ, একটা খুবই অদ্ভুত লাগছে দেখতে। মুখটা পুরো অলমোস্ট কভার করা, কিন্তু চামড়া ঝোলা, ভেতরে হাতের চামড়াগুলো পুরো কুচকে গেছে, সেটা বোঝা যাচ্ছে। একদম থুরথুরে একটা বুড়ি এরকম মুখের কাপড় টেনে বসে আছে। তো যখন আন্টি গিয়ে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা দিদি, এখানে আমবাগানের দিকে রাস্তাটা কি এদিকেই পড়বে? তো উনি না ওরকম আঙ্গুল দিয়ে সোজা একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো আন্টি ভাবছে যে তাহলে হয়তো উনি ঠিকই ঢুকেছেন, ঠিক আছে, আমবাগানের রাস্তাটাতে তাহলে এদিকেই আছে, হয়তো আর একটু এগোলেই পৌঁছে যাব বলে উনি হাঁটছেন, মেয়েকে নিয়ে হাঁটছেন। যত হাঁটছেন তত যেন উনি আরো সেই ধুধু মাঠের মধ্যে ঢুকে পড়ছেন। লোক নেই, জন নেই, বাড়িঘর নেই, দোকানপাট নেই, কি যে আছে ওখানে ভগবান তিনি জানে। মানে ওই জায়গাটাতে আন্টি না কখনো গেছেন, কোন গ্রামের দিকে যে উনি চলে যাচ্ছেন কিছুই বুঝতে পারছেন না। উনি সেই মেয়েকে নিয়ে হেঁটেই যাচ্ছেন। এবার ওনার আবার একটু ভয় লাগছে যে না, এরকম হেঁটেই যাচ্ছি, মেয়েটাকে নিয়ে কি করব, ব্যাক করে যাব। কিন্তু উনিও তো আমাকে ইন্ডিকেট করলেন যে এই দিকেই তো আমবাগান, তাহলে তো আমি ঠিকই যাচ্ছি, আমি ব্যাক করি বা এত রাস্তা আবার কি করে ফেরত যাব বলে আবার এগোতে কিছু দূর যাওয়ার পর দেখছে আবার একটা ওই রকমই গাছের নিচে একটা বুড়ি বসে আছে। তো এটা আবার একটা অন্য বুড়ি, ওই বুড়িটা নয়, একটা অন্য রকম দেখতে। সে তার গাটা না এরকম কালো কুচকুচি কাঠের মতো, মানে সেই কাঠে যেরকম শক্ত হয় না ওরকম, মানে সেই রোগা হলে তার উপরে যদি একটা শুধু পাতলা একটা চামড়ার আস্তরণ থাকে এবং সেটা যদি পুড়ে গিয়ে থাকে তাহলে যেরকম একটা কয়লা পোড়া কাঠের মতন রংটা হবে না, ওরকম কালার বডি, হ্যাঁ, ওরকম চামড়াগুলো সব মুচকে গেছে, মুখটা কেমন বিকৃতভাবে ঝুলে পড়েছে। তো সেই বুড়িটাও ওরকম বসে আছে। তো আন্টি তো তখন এমনিতেই খুব নার্ভাস হয়ে পড়েছে যে এরকম হেঁটে চলেছি, কাউকে দেখতে পাচ্ছি না, কি করি। তো আন্টি আবার জিজ্ঞেস করেছে আচ্ছা ওই আমবাগানের দিকটা রাস্তাটা বলতে পারেন কোথায়? তো উনি আবার ওরকম সোজা হাত দিকে ইন্ডিকেট করেছেন। তো আন্টি ভাবছে যে তাহলে বোধহয় আমি ঠিকই যাচ্ছি, আর একটু এগোলেই হয়তো আমবাগান মোড় কিছু পড়বে, পেয়ে যাবো, হয়তো মেন রাস্তা পেয়ে যাবো। আন্টি আবার হাঁটছে, কোথাও কেউ নেই, আবার ওরকম ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে হেঁটে চলেছে ওই ছোট্ট মেয়েকে নিয়ে। তো খানিক দূর যাওয়ার পর দেখছে আবার একটা রাস্তার মধ্যে একটা মাচা মতো করা, সেই মাচার ওপরে একটা বয়স্ক বুড়ো ভদ্রলোক বসে আছে, ঠিক আছে। তো এইবার ওটা দেখে আন্টি বলছে যে তাহলে বোধহয় এখানে একটা মাচা টাচা করা আছে, নিশ্চয়ই কোনো দোকানপাট, চায়ের দোকান ফোকান কিছু হতে পারে, বা এখানে বোধহয় মোড়ের মাথাটা সামনেই তাহলে পাবো। আবার সেই বয়স্ক ভদ্রলোককে গিয়ে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা আমবাগানটা কোন দিকে বলতে পারেন? তো উনি আবার ওইরকম সোজা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। তো আন্টি এবার হাঁটতে দেখছে একটা খোলা প্রান্তর, মানে
ধুধু করছে, ঠিক আছে, কিছু নেই সেখানে, ওখানে এসে উপনীত হয়েছে, কিচ্ছু কাউকে দেখতে পাচ্ছে না। এবার ওখানে গিয়ে মেয়েকে নিয়ে পুরো ব্ল্যাঙ্ক লাগছে, কোনো রাস্তারই দি এন্ড হয়ে গেছে, মানে শুধু প্রান্তর। একটা রাস্তা যদি পায়ে পায়েরও রাস্তা থাকে তবে তো মানুষ তো বুঝতে পারবে, ঠাউর করতে পারবে যে এক্স্যাক্টলি ওয়্যার টু গো, মানে কোথায় গেলে আমি রাস্তা পেতে পারি মেবি, কিন্তু কোনো পায়ে পায়ে রাস্তাও দেখতে পাচ্ছে না, তো যাবে কোথা দিয়ে, কিভাবে যাবে? তো এবার কিছু না বুঝতে পেরে পুরো পুরো ফুললি কনফিউজড হয়ে গেছেন উনি, যে কি করবেন বুঝতে পারছেন না। সেই সময় অনেক দূর দিয়ে দেখছে একটা লোক সাইকেল করে যাচ্ছে। আন্টি তখন বাচ্চাটাকে নিয়ে পুরো দেদার, মানে রীতিমতো চিৎকার করতে করতে দৌড় লাগিয়েছে, দাদা একটু শুনছেন, দাদা একটু শুনছেন, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না করতে করতে প্রচন্ড জোরে দৌড়চ্ছে। তো লোকটা ওই দূর থেকে আন্টির ভয়েসটা শুনে এরকম সাইকেলটা নিয়ে থমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে লোকটাকে যখন আন্টি সামনাসামনি গেছে, লোকটা সাইকেল থেকে না নামবে কি নামবে না এরকম ভাবছে, ইতস্তত করছে। তারপরে আন্টি বলছে কি, দাদা বড় বিপদে পড়েছি, আমাকে একটু বলবেন আমবাগানটা কোন দিকে, এরকম অ্যাড্রেস আমি যেতে চাই। তো দেখুন না, আমি তো এই রাস্তায় ঢুকে পড়েছি এবং যাকে জিজ্ঞেস করছি সবাই তো আমাকে এই দিকটাই দেখালো, আমি আস্তে 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 এখন আর মানে কোথায় যাবো বুঝতে পারছি না। তো তখন লোকটা মানে বলছে যে নেমে ফার্স্ট যে কোয়েশ্চেনটা করলো, লোকটা নেমে বলছে কি, আপনি মানুষ? তো তখন বলছি মানে আমি মানুষ না তো কি? বলছে আপনি শিওর মানুষ তো, তাহলে আমি আপনার সাহায্য করছি চলুন। মানে লোকটাও একটু দেখে দিল আর কি, যে রোদ্দুরের মধ্যে আন্টি আর বাচ্চাটার ছায়া পড়ছে কিনা, মানে লোকটা দেখছে, আন্টি বুঝতে পারছে, মানে যে লোকটা চেক করছে যে ঠিক আছে সামনে সামনে দাঁড়িয়ে কথা টথা বলার সময় যে কথা বলছে কিনা, লোকটা দেখছে যে ছায়া পড়ছে কিনা ঠিক মতো, এরকম তাকিয়ে তাকিয়ে দেখে নিয়ে লোকটা বলছে আপনি মানুষ তো? তখন বলছে হ্যাঁ, কেন কি প্রবলেম? তো তারপরে যাই হোক বলছে যে এরকম ঠাকুরের নাম নিন তো। তখন ও ঠাকুরের নামটা নিয়েছে, দিয়ে তখন ও কনফার্ম হয়েছে যে না তাহলে এটা মানুষ, ঠিক আছে, যখন ঠাকুরের নামটাম করেছে। তো তখন বলাতে তখন বলছে যে আপনি কোথায় চলে এসেছেন? আমি তো মরা পড়িয়ে ফিরছি বলে তাও কোনো রকমের তড়িঘড়ি পা চালাচ্ছে যে এই রাস্তাটা কোনোভাবে কাটিয়ে আমি বড় রাস্তায় উঠি আগে। আপনি এই যে ভেতরের এই রাস্তাটা দিয়ে যেখান দিয়ে এসছেন, ওদিকে আমবাগান কোথায়? এটা তো তালবাগান, আর এদিকে তো পুরো ধুধু খালি শ্মশান। তো তখন এবার আন্টি বলছে কিন্তু আমি যে এতগুলো লোককে জিজ্ঞাসা করলাম, এতগুলো লোককে জিজ্ঞাসা করতে করতে এলাম, তাই ওই আম্বাগুলো কারা ছিল? তো তখন বলছে ওগুলো কেউই মানুষ ছিল না, আপনি যাদেরকে দেখেছেন ওগুলো কেউই মানুষ তো ছিল না, ওই জন্য তারা আপনাকে এদিকে ইন্ডিকেট করে দিয়েছে। আপনি আর এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে আমার সাথে তাড়াতাড়ি সাইকেলের পেছন পেছন চলতে থাকুন। তারপরে আন্টি বলছে যখন ব্যাক করেছি তাও তো ওই লোকটা শর্টকাট দিয়ে এনে 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 মানে আমাদেরকে বড় রাস্তায় তুলেছে, যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম। ভেতরে যে রাস্তাটা ঘুরেছি বলে প্রায় আমি ওইটুকুনি ছোট বাচ্চা মেয়েকে নিয়ে 10 কিলোমিটার হেঁটে ফেলেছি, ওই একটু আগে দেখাতে দেখাতে। তো আন্টি নাকি বলছে আমি উঠার পর যখন আমার মানে তখন আমার মানে আমি ভাবছি যে মেয়েটাকে নিয়ে আমি প্রাণে বেঁচে ফিরলে হয়। তো উনি আমাকে ডিরেক্ট করলেন যে এই দিক দিয়ে আমবাগান না, মানে আমবাগানের রাস্তাটা এদিকে আপনি যেখানে চলে গেছেন ওটা তালবাগান, এদিক দিয়ে গেলে আমবাগান, ওদের নিকুচি করে যে আমবাগানের, আর আমবাগানে গিয়ে কাজ নেই, বাড়ি যাবো আমি মেয়েকে নিয়ে, আপনি আমাকে বলুন আমি এই রাস্তা দিয়ে গেলে কি অমুক জায়গায় পৌঁছবো, ওখানে আমার বাড়ি। তখন বলছে হ্যাঁ তাহলে এদিক দিয়ে চলে যান। তো আন্টি তো তাড়াতাড়ি করে ওই পিয়ালি আন্টিকে নিয়ে বাড়িতে কোনোভাবে চলে এসে মানে আন্টি এত ভয় পেয়ে গেছিল, তখন আন্টির ধুম জ্বর চলে আসে। তো আন্টি সেদিনকে রিয়েলাইজ করতে পেরেছে যে পরে বুঝলো, কেননা যে ওরা কিন্তু কোনো কথা বলেনি কেউ আন্টির সাথে, মানে আন্টির পথে চলার পথে যতজনকে জিজ্ঞাসা করেছিল যে এইদিকে কি আমবাগান, এদিকে কি আমবাগান, প্রত্যেকে কিন্তু জাস্ট এরকম আঙ্গুল দিয়ে ডিরেক্ট করে দিচ্ছিল, কিন্তু কেউ কিন্তু মুখে কথা বলেনি, কেউ কিন্তু মানে বলেনি মুখে আর কি এক্সপ্রেস করে যে হ্যাঁ এইদিকে যান বা কিছু, জাস্ট কেমন একটা সাইলেন্টলি ডিরেক্ট করেছিল। তখন আন্টি রিয়েলাইজ করলো যে তার মানে তো গড়বড় ছিল, কিন্তু আমি নিজেই এতটা সেই সময় ইম্প্যাশেন্ট ছিলাম যে আমি ধরতে পারিনি বিষয়টা। তো আমি আরো মানে সে চলে যাচ্ছে এই করতে করতে মানে লাকিলি সেদিনকে ওই লোকটির সাথে, ওই লোকটি মরা পুড়িয়ে আবার এদিক দিয়ে ফিরছিল, তাই মানে দেখা হয়েছিল, তাই যদি না দেখা হতো তাহলে যে ওদের সাথে কি গন্ডগোল মানে কি এক কাণ্ডটা ঘটতে পারতো সেটা আন্টি আজও মানে ভেবে উঠতে পারেন না।
তো তখন বলছে যে মানে উনি তো খুব ছোট ছিলেন, বলছে আমি না মাকে এরকম বারবার জিজ্ঞেস করছি, মা তাহলে ওই আম্মাগুলো কে ছিল, মা ওই আম্মাগুলো কে ছিল। তো মা তখন আমাকে কোনো সদুত্তর দেননি, মানে পরে বড় হয়ে আমি রিয়েলাইজ করেছি যে ওই আম্মাগুলো আদৌ কেউ ছিলই না, ঠিক আছে, ওগুলো ভূত ছিল। মানে যখন দেখেছি তখন তো বুঝিনি ওটা ভূত, কিন্তু পরে বোঝা গেল যে তার মানে ওগুলো সবই ইলিউশন ছিল, এগুলো সবই আর কি কোনো অশরীরী অতৃপ্ত কিছু ছিল, তো যেগুলো ওদেরকে আর কি খুবই বাজেভাবে ওই শ্মশানের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সামাও সেদিনকে ওরা সেভড হয়ে যায়। তো আমার তো দারুণ লেগেছিল এই স্টোরিটা, সো থ্যাংক ইউ। আর জীবনে ফিরতে পারতাম না বাড়িতে, একদম সেদিনকে যদি ওই বাই চান্স ওই লোকটির পাল্লায় না পড়তে আন্টি, তাহলে ভাবো আজকে এই গল্পটা আমরা কেউ জানতে পারতাম না। তোমার সাথে ঘটনাটা ঘটেছিল, এরকম একটা অবাক করা ঘটনা আমরা শেয়ার করে, মানে আমার নিজে শেয়ার করেও খুব ভালো লাগছে, আশা করি সবাই এনজয় করলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর শেয়ারিং, খুব খুব ভালো লেগেছে তোমার স্টোরিটা। আচ্ছা, যে এখন তুমি যার স্টোরি বলছো উনি আমার ফ্রেন্ড অনন্যার মা পিয়ালি আন্টি। বাবারে কি সাংঘাতিক, এখন এরকম অচেনা ফাঁকা রাস্তায় জিজ্ঞেস করতে ভয় লাগবে। হ্যাঁ, এখন তুমি ওরকম রাস্তা পাবেও না, আন্টি যখনকার কথা বলছেন তখন তো মানে এরকম চারিদিকেই তো আমার ধুধু মাঠ টাট ছিল, আর তখন মানে এটা হতো। এখন তো ধরো চারিদিকেই মানে অনেক তো ডেভেলপ করে গেছে, তাও অবশ্য গ্রামগঞ্জের দিকে যদি কখনো যাও সেখানে আবার যাকে তাকে জিজ্ঞেস করে বসো না, কে আবার কোথায় ডিরেক্ট করে দেবে, তুমি আবার কোথায় চলে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। সবসময় যে সাইকেলওয়ালা কেউ পাওয়া যাবে তা তো আর নয়। তো দারুণ ছিল ইনসিডেন্টটা। তুমি কি দেরি করে এসেছো গো লাইভে? নির্মাণ লিখছে, হ্যাঁ আমি আজকে 9:30-তে এসেছি রে লাইভে। দারুণ লাগলো। আচ্ছা, স্টোরিটা খুব সুন্দর, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ, থ্যাংকস ফর শেয়ারিং। খুব ভালো লেগেছে তোমার স্টোরিটা আমাদের সবার, ঠিক আছে। আচ্ছা, স্নিগ্ধা সাহা লিখছে, ও দিদি এবার টেট দিলে? না গো, কি করে দেব, এবারে যে ওই যে বিএড হয়ে গেছি না আমি, ওই তো বিএড কমপ্লিট করেছি, সেই জন্য আর এবারে টেট উৎসবে সামিল হতে পারলাম না। আগের বার আমাকে অনেকে টিজ করলো, বললো যে এরকম নেচে নেচে যাচ্ছ, আমি তো তখনই জানতাম যে আমি উৎসব পালন করতে যাচ্ছি, তাই আমি বেশি এক্সাইটেড ছিলাম না। কয়েকজন ভীষণ এক্সাইটেড ছিল, পরে যখন বিএডগুলো বাতিল হয়ে গেল তখন তাদের এক্সাইটমেন্টে মানে জল ঢালা হলো। যাই হোক, ওই জন্য আমি আগে থেকেই জলটা ঢেলেই আগুনটা নিভিয়ে রেখেছিলাম, এক্সাইটেডই ছিলাম না, তো আর আমার ভেবে লাভ নেই। এনিওয়েজ, আমি আবারও সেই কারণেই বিতাড়িত। তো এবারে আমি টেট উৎসবে সামিল হতে পারিনি, কারণ আমি বিএড। আচ্ছা, আমার অসম্ভব সুন্দর লেগেছে, মনোজিৎ রয় লিখছে, থ্যাংক ইউ। স্নিগ্ধা শাহ লিখছে, খুব বাজে হলো। কেন, কি বাজে হলো স্নিগ্ধা, কি বাজে হলো বুঝতে? ও আচ্ছা, আমি বিয়ে টেট দিতে পারলাম না বলে? না ভাই, আমার একটু জীবনে অত দুঃখ নেই, আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। দিদিমণি আমাদের টেট থেকে নাম উড়িয়ে দিয়েছে একদম, ওই বিএড করে ফেলেছিস, আর কি হবে, আর কিছু নেই, জীবনের সব শেষ করে ফেলেছিস, টাকাটাই খালি গেল। আচ্ছা, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আরও কত কি হবে, এইসব কোনো কিছুই আর সারপ্রাইজিং নয়। আচ্ছা, ও টেটটা, হ্যাঁ টেটটা বাজে হলো, সে আর কি করা যাবে, ঠিক আছে, এমনিতেও খুব ভালো কিছু তো হতো না, ছেড়ে আর ভেবে কি করবি। খুব মিষ্টি লাগছে দেখতে তোমাকে আজকে, সেদিন টায়ার্ড লাগছে, আমার নিজে টায়ার্ড লাগছে। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে আমি না বেশ গল্প করার, আড্ডা মারার মুডে আছি আজকে, মানে এই ইয়ার এন্ডিংয়ে না সবসময় প্রফেশনালি অত গঙ্গা গঙ্গা করে গল্প বলতে ভালো লাগে না, মনে হয় একটা আড্ডা মারি। আজকে ওই জন্য আমি খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি যে আমি পরে আসছি ধীরে সুস্থে, তোরা ঘুমিয়ে পড়, জ্বালাতন করিস না। দিদি একটা গ্রাম বাংলার ভূতের গল্প বলো। গ্রাম বাংলার ভূতের গল্প শুনবি? তাহলে পিয়ালি আন্টি তোমার গল্পটা বলে দিলাম, কোয়েনার গল্পটা বলে দিলাম, দেখি দাঁড়া গ্রাম বাংলার ভূতের গল্প কোথায় পায়। এই গ্রাম বাংলার না একটা একদম নর্থ কলকাতার ভূতের গল্প বলি, শোন, এটা বেশ ভয় লাগবে শুনলে, মানে বেশ ভালো স্টোরিটা, হঠাৎ চোখে পড়ে গেল গল্পটা। এই গল্পটা আমাকে পাঠিয়েছে পিয়ালি সেনগুপ্ত, হ্যাঁ পিয়ালি সেনগুপ্ত ফ্রম বিরাটি। এই স্টোরিটা একদম গ্রাম বাংলার নয়, এটা একদম নর্থ কলকাতার মাঝের একটা গল্প। মানে নর্থ কলকাতায় এখন তো ধরো তোমার অনেক জায়গায় প্রমোটিং হয়ে গেছে, কিন্তু বেশ কিছু বছর আগে পর্যন্ত আর এমনিতেও মানিকতলা, খান্না ওই এরিয়াগুলোতে দেখবে আমাদের ওখানে এখনো কিন্তু প্রচুর প্রচুর সাবেকি বাড়ি আছে। মানে আমার নিজেরও, যেহেতু ওখানে আমার ব্রন অ্যান্ড ব্রট, তো স্বাভাবিকভাবেই আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব সবই ওই চত্বরে ধরো। তো ওখানে আমার মানিকতলাতে অনেক বন্ধু বান্ধব আছে যাদের কিন্তু সব ওই রকম আগেকার ট্রেডিশনাল ওই সাবেকি আমলের বাড়ি, মাঝখানে বিরাট বড় উঠোন, ঠিক আছে, চারিদিকে বেশ ওই উঁচু উঁচু সেই রেলিং দেওয়া বারান্দা, ওরকম বাড়িগুলো এখনো কিছু আছে। তো আবার কিছু কিছু ধরো প্রমোটারকে দিয়ে দেওয়া হয়েছে, সব ভেঙে টেঙে ফেলা হয়েছে, এরকমই একটা বাড়ির ঘটনা বলি।
তো ওই বাড়িটা ছিল হচ্ছে, আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, বিরাট বড় একটা বাড়ি ছিল। ওরকম বাড়িটার মানে এতটাই বড় ছিল যে দুটো পোর্শনে ছিল, একটা আউট হাউস পোর্শন ছিল আর একটা তো মেন বিল্ডিং ছিল। এবার ওই আউট হাউসের পার্টটাতে ওইখানে মানে ধরা যায়, বলেন যে ওই বাড়িটা তো আজ থেকে বহুকালের আগের এক জমিদার বাড়ি, তো সেই সময়কার জমিদারদের মানে নর্তকীদেরকে রাখার জন্য ওই আউট হাউস, যেটা পরবর্তীতে হয়েছিল যেখানে আর কি টার্ভেন্টরা থাকতো, তারা ওইখানটাতে মানে আগে থাকতো হচ্ছে নর্তকীরা, ওই নর্তকীদের ওইখানটাতে প্লেস করা হতো। আর যে বোঝাই যাচ্ছে জমিদাররা ওখানে হুল্লোড় করতেন আর কি, আর মেন বিল্ডিংটাতে ওরা বসবাস করতো। তো পরবর্তীতে জেনারেশন আফটার জেনারেশন বহু বছর কেটে গেছে, এখন যে রিসেন্ট ওনার ছিল সে অত কিছু ওই আদি পুরুষদের ব্যাপারে অত জানেও না, মাথাও ঘামায় না। তবে ওই আউট হাউসটাতে কেউ থাকতে পারতো না, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই পার্টটাতে কেউ থাকে না কেন, তো তখন উনি বলেছিলেন যে না, ওইখান থেকে না রাত্রেবেলা নাকি তখনও, মানে এটা আমি আজ থেকে জাস্ট কিছু বছর আগের ঘটনা বলছি, যখন বাড়িটা প্রমোটিং হয়ে যায়, তো তখনও পর্যন্ত নাকি রোজ রাত্রেবেলা ওরকম ঘুঙুরের আওয়াজ আসতো, হাসাহাসি, মানে কেউ একটা মানে পার্টি করছে, হুল্লোড় করছে, এরকম একটা আওয়াজ আসতো। তো ওই জন্য ওই বাড়িটা ওরকম লক টু কন্ডিশনে ওরা ফেলে রেখেছিল, ওই বাড়িটা থেকে থাকতো না। এখন আমি যে ঘটনাটা যার থেকে পেয়েছি সে হচ্ছে ওই পিয়ালি একটা পার্লারে যায়, তো সেই পার্লারে যে দিদিটা, তার একটা ফ্রেন্ড আছে, সেই রকম পুরনো নর্থ কলকাতা নিয়ে রিসার্চ করছে অনেক দিন ধরে আর কি, পুরনো কলকাতা নিয়ে, নর্থ কলকাতা বলবো না, পুরনো কলকাতা নিয়ে রিসার্চ করছিল। তো ওকে করতে এরকম সব হেরিটেজ বিল্ডিং গুলোতে আগে যদি খবর পেতো যে কোনোটা ভেঙে যাবে বা কোনোটা প্রমোটিং হয়ে যাবে, ও গিয়ে আগে অ্যাপয়েন্টমেন্ট করে বাড়িগুলো ঘুরতো, সেখানকার ছবি টবিগুলো তুলতো, যাতে পুরনো কলকাতার কিছু চিত্র আর কি তুলে ধরে রাখা যায় নিজের রিসার্চ ওয়ার্কের মধ্যে। তো ওই রকম জানতে পেরে ও যায় এবং ওখানকার ওনারের সাথে কথা টথা বলে, তো ওনার বলে ঠিক আছে, আমার তো আর বেশি দিন বাকি নেই, কিছুদিনের মধ্যে বাড়ি প্রমোটিং হয়ে যাবে, আপনি তাহলে আসুন, কভার করে নিতে পারেন। তো মেইন বিল্ডিংটা প্রথমে কভার করে, এবার আউট হাউসটাকে দেখিয়ে বলছে যে আমি তাহলে ওখানে একটুখানি যেতে চাই। তো উনি বলছেন যাবে নাকি ছেড়ে দাও, ওই দিকটা যাওয়ার দরকার নেই। বলছে কেন, নিয়ে চলুন না। তো তখন বলছে না, আর যে আসলে ওই জায়গাটা আমরা একটু অ্যাভয়েড করি, ওখানে প্রচুর রাত্রেবেলা এরকম এখনো জানো তো নুপুরের আওয়াজ টাওয়াজ পাওয়া যায়। তো ও অতটা বিশ্বাস করেনি, ও বলছে যে ঠিক আছে, আমি একটু ভেতরটা ঢুকে এখন দিনের বেলা দেখলে তো কোনো সমস্যা নেই, একটু দেখি। তো খুলে দিয়েছে, উনি গেছেন, তো গিয়ে দেখছে হয়তো ও তখন ভাবছে যে বোধহয় এই জন্যই খুলে দিচ্ছিল না, মানে কি বলতো, প্রচুর ভেতরে না মানে এক্সপেন্সিভ জিনিসপত্র, এক্সপেন্সিভ জিনিস, কিন্তু মানে এক্সপেন্সিভ কিন্তু কিরকম আমি বলছি, ধরো তোমার একটা বড় বড় ছবি, এবার ছবিগুলোকে বাইন্ডিং যে করা আছে না, ওই আমাদের এখন দেখবে যে গোল্ডেন ফ্রেম যেরকম করা থাকে, ওইখানে ওই ফ্রেমগুলো পুরো একদম সোনার, ঠিক আছে। তারপরে ধরো মানে অনেক ছবি আছে হাতে আঁকা, এবার হাতে আঁকা ওই ছবিগুলোর মধ্যেও ধরো শাড়ির যে নকশাগুলো করা আছে সেগুলো পুরো একদম সোনার কাজের, ঠিক আছে। তো তখন ও জিজ্ঞাসা করে যে আপনি এগুলো কি করবেন, বলে এগুলো তো আমি আমার সঙ্গে অবভিয়াসলি নিয়ে চলে যাবো, এগুলো সব সোনার। তো তখন মেয়েটা ভাবছে যে ও আচ্ছা, তো এই জন্যই আমাকে এটা খুলে দিচ্ছিল না, ভাবছে যে এত সমস্ত এখানে এক্সপেন্সিভ জিনিসপত্র আছে, আমি যদি এগুলোতে নজর দিয়ে দিই বা এগুলো যদি আমি আবার সেগুলো নিয়ে যাওয়ার তাল করি, এইসব কারণে বলে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছিল, ও এইসব মনে মনে ভাবছে। এবার ঘুরতে ঘুরতে ও দেখছে যে একটা রুম খুলে দিয়েছে, সেই রুমটাতে ওরকম বড় বড় চারিদিকে ওরকম অনেকগুলো ছবি, আর তার ঠিক মাঝখানটাতে একটা বিরাট বড় বেদি করা। তো জিজ্ঞাসা করছে বেদিটা কিসের, তো তখন বলছে যে আরে এই বেদিটা বললো না, আমি জানি না এটা কিসের বেদি, আমি তো আমার জন্ম থেকেই দেখি এরকম একটা বেদি করা আছে, তো বাবাদের মুখে শুনেছি যে ওনাদের কোনো পূর্বপুরুষ কারোর হয়তো সমাধি করা আছে, এটা কোনো সমাধি ক্ষেত্র হবে। তো তখন বলছে ও আচ্ছা, তো বেদিটাতে এরকম প্রণাম করে ছেড়ে দিয়েছে, প্রণাম করে বেরিয়ে এসেছে, ফটো তুলে নিয়ে এসছে চারিদিকে। এবার ও আর আমি যখনকার কথা বলছি তখনও কিন্তু মানে ওই তোমার প্রিন্ট করা, তো বলতে ওই সেই হতো না ওই নেগেটিভ, বলতো যে ওই নেগেটিভ প্রিন্ট করা, তো ওই রকম সাদা কালো সেই অদ্ভুত আগে ছবিগুলো আসতো, সেগুলোকে ওয়াশ করাতে হতো, তো ওই রকম তখনকার আমলের কথা বলছি আমি। তো ও ক্যামেরা নিয়ে গিয়ে ওই রকম ফটো তুলে নিয়ে এসেছিল। এবার যখন ওয়াশ করিয়েছে, ওয়াশ করাতে ও দেখছে পুরো বাড়ির সমস্ত কিছু যা ও ছবিতে কভার করলো সব ছবি ঠিকঠাক আছে, সব ভালো ভাবে পরিষ্কার ভাবে ছবিগুলো এসেছে, প্রত্যেকটা ও নিখুঁত করে ছবি তুলেছিল, ওই যে শাড়ির গোল্ডের বোকটা
জায়গাতে, ফ্রেমের ওয়ার্কগুলোকে সব তুলেছে, কভার করেছে, সব ঠিক আছে। খালি ওই ঘরটার একটা পুরো ছবি নিয়েছিল, ওই বেদিটার একটা সিঙ্গেল ছবি নিয়েছিল, পার্টিকুলার ওই সমাধিটার বা ওই বেদিটার কোনো ছবি ওঠেনি, ঠিক আছে। মানে ওইটা ওই জায়গাটাকে পুরো একদম কিছু একটা হেজি ব্ল্যাঙ্ক টাইপের লাগছে, সেটা সব কটা ছবিতে যেখানে যেখানে ওই জায়গাটা কভার্ড হয়েছে। তো এই জিনিসটা ওকে খুব নাড়া দেয়, খুব সাসপিশিয়াস লাগে যে ওর কি হলো ব্যাপারটা, যে সব ছবিতে এত ভালো এলো কিন্তু এটা পার্টিকুলারলি এরকম কি করে এলো। হ্যাঁ, মানে ওই পার্টিকুলারলি সমাধি ক্ষেত্র যেটাকে বললো, ওই সমাধির জায়গাটা না পুরো একটু হেজি হেজি এসছে, বা ওই জায়গাটা তোমার কিরকম বলবো, মানে কিছু দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্ক টাইপের লাগছে। তো ও সঙ্গে সঙ্গে ফটোগুলো নিয়ে ওই ভদ্রলোকের কাছে যায় এবং গিয়ে বলে যে আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করব, আপনি দেখুন এই বাড়িতে প্রত্যেকটা ছবি আমি যেটা কভার করেছি সব ছবি একদম ঠিকঠাক আছে, কিন্তু পার্টিকুলার এই ছবিগুলো ওই পার্টিকুলার বেদিটা সমাধিটার ছবিটা এরকম কেন এসেছে। তো আঙ্কেল তখন বলছে যে দেখো বাবা, আমি এসব নিয়ে কোনোদিন নাড়াঘাটা তো করিনি, আমি জানি না, এর উত্তর তো আমি তোমাকে সেদিনই দিতে পারবো যে যেদিনকে আমার বাড়িটা ভাঙা হবে। তো ঠিক আছে, আমরা এই বিল্ডিং এ থাকতে থাকতে আউট হাউসটাই আগে ভাঙা হবে, আমি যদি কোনো কিছু জানতে পারি তো তোমাকে আমি জানাবো। তো তারপর স্বাভাবিকভাবে ওখানে কাজ শুরু হয়, তো ওই সমাধিটা ভাঙা হয় এবং ওই সমাধিটা ভাঙার পর ওই কাকু যেহেতু এই মেয়েটিকে পার্সোনালি কথা দিয়ে রেখেছিলেন, এই মেয়েটিকে ডেকে পাঠায়। তো মেয়েটি যখন যায়, মেয়েটি নিজে গিয়ে দেখেছিল যে কি হয়, ওই মানে ওই সমাধি ক্ষেত্রটাকে, মানে সমাধি ছিল একটা, ওটাকে তোলার পর ওপরের যে পাথরের যে স্তরটা তোলার পর দেখছে ভেতরটা অনেকটা ডিপ করে কাটা এবং ওখান থেকে প্রায় 100 থেকে 150টা কঙ্কাল বেরিয়েছে। প্রত্যেকটা কঙ্কালের এরকম হাতে বড় বড় চুড়ি, মাথায় এরকম বড় বড় টিকলি, তারপরে সব সালোয়ার বা ওই তোমার কি বলে ওগুলো, লেহেঙ্গা টাইপের, ওই যেরকম হয় না ওপরে চুড়নিগুলোকে সামনে দিয়ে পিন আপ করা থাকে, তো ওরকম ফ্যাশনে তোমার সব ওই পিন আপ করা, এরকম সব হাতে বড় বড় মোটা মোটা চুড়ি, বালা, গলায় হার, ঠিক আছে, মাথায় এরকম বড় বড় তোমার ওই টিকলি, এই সমস্ত মানে একদম পুরো বোঝা যাচ্ছে যে ওগুলো একদম ফুললি ওয়েল ড্রেসড নর্তকী। প্রায় 100 থেকে 150টা কঙ্কাল ওখান থেকে বেরিয়েছে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা তো বোঝা যাচ্ছে যে যেহেতু এটা একটা প্রমোটারের ব্যাপার, তো প্রমোটার সে তো কখনোই চাইবে না যে তার এই জিনিসগুলো বাইরে বেরোক, কারণ তাহলে তো তারপর তার বাড়ি তুললে কেউ এখানে বাড়ি কিনতে যাবে। আর ওই ভদ্রলোক সেও তার নিজের প্রপার্টি বা কোনোভাবে বিক্রি টিক্রি হয়ে গেলেই বাঁচে, তো সেও আর ওখানে থাকতে রাজি নয়। তো কাজেই কেউই জিনিসটাকে আর বাইরে বের করতে চায় না বলে বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেয়। কিন্তু তবু ওই প্রমোটারটা খুব ভালো ছিলেন, উনি ওকে রিকোয়েস্ট করেন, বলেন যে তুমি কিন্তু এই রিসার্চ ওয়ার্ক করছো ঠিক আছে, তুমি জানলে এটা ঠিক আছে, কিন্তু তুমি কাউকে বলো না, শেয়ার করো না। তো পরে ওই মুটের যারা আর কি দিনমজুর যারা আর কি ওইগুলোকে খোঁড়াখুড়ি করেছিল ওদেরকেও টাকা পয়সা খাইয়ে চুপ করিয়ে দেওয়া হয় এবং উনি নাকি একজন তান্ত্রিককে ডেকে এনে পুরো জমিটাকে ভালো করে শুদ্ধ করিয়ে ভালো করে বেঁধে টেঁধে নিয়ে তারপরে বিল্ডিংটা তুলেছিলেন, ঠিক আছে। তো যার জন্য হয়তো পরবর্তীকালে আর ওখানে যারা থেকেছে তাদের কোনো আর সমস্যা হয়নি, আর বা ফ্ল্যাট উঠে গেছে অত বড়, আর কে কোথায় ভূত আর থাকবে, তো যার জন্য হয়তো আর পরবর্তীতে কেউই কিছু ফিল করেনি। কিন্তু ওইরকম বহুদিন পর্যন্ত শোনা যেত। তো সেই দিদির এখন অনেক বয়স হয়ে গেছে, উনি ওনার ইয়াং এজে তখন ওই রিসার্চ ওয়ার্কের মধ্যে যুক্ত ছিলেন। তো উনি এরকম জানতে পেরেছিলেন একটা উত্তর কলকাতার একটা খুব সাবেকি পরিবারের এরকম একটা ঘটনা। তো যাই হোক, ভূতের পার্টটা যদি ওই গল্পে ভীষণই কম, কিন্তু মর্মান্তিক পার্টটা অনেক বেশি। তার মানে ভাবো ওইখানে ওই যে গড্ডাটা ওরা খনন করে রেখেছিল, ওটা ছিলই হচ্ছে পারপাসলি মানে ভোগ করে মেয়েদেরকে মেরে ওখানে ফেলে দেওয়ার জন্য। মানে কত দিনের পর দিন ধরে মানে তাদের না কোনো সৎকার করা হয়েছে, তাদের শেষ কৃতকার্যও কিছু সম্পন্ন করা হয়নি। মানে নাচ করতো, মানে মনের আনন্দ তাদেরকে উপভোগ করেছে, মেরেছে, আর ওইখানে জাস্ট হয়তো ওই প্রস্তরটাকে সরিয়ে দিয়ে ওই গড্ডার মধ্যে ওর বডিটাকে ফেলে আবার লাগিয়ে দিয়েছে। এইভাবে দিনের পর দিন জমতে জমতে ওখানে 100 থেকে 150টা কঙ্কাল পাওয়া গেছে। তো আমরা কিছু মেয়েরা এখনো খুব আক্ষেপ করি না যে আমাদের নিজেদের আর মেয়েদের আর কোনো উন্নতি ঘটেনি, আমরা এখনো স্বাধীন নই। উমেন্স ডেতে আমি দেখি যে কত রং বেরঙের কমেন্টস বা ধরো কত রকমের ডিমোটিভেটিং পোস্ট করো। তো তাদের সবার জন্য বলবো যে প্রথম কথা তো হচ্ছে, আজকে যদি যারা ডাঙ্কি দেখতে তো বুঝতে, আমি এই প্রসঙ্গটা আগেই একদিন বলেছিলাম যে আমাদের বাবা মারা, আমরা বেঙ্গলে, আমি আমার এখানকার প্যারেন্টসদের
মেয়েদেরকে খুব রেসপেক্ট করি, যে তাদের কোনো টেন্ডেন্সি নেই যে এনআরআই দেখে পেছন পেছন দৌড়তে হবে। বাট থাকে, মানে অনেক স্টেটসের এরকম পেরেন্টস থাকে যে এনআরআই ছাড়া বিয়ে দেবে না। আর ওরা জন্মায় হচ্ছে তখন ওদের মাইন্ডসেট নিয়ে যে আমাদের এদেশে কিছু হবে না, আমাদেরকে লন্ডন যেতে হবে, ওখানে গেলেই আমাদের যদি কিছু ক্ষতি হয়, এবং সেই চক্করে যে কত ভোগান্তি কতজনকে ভুগতে হয় না। তো আগেকার মেয়েদের তার মানে কতটা কঠিন জীবনযাত্রা ছিল, তাদের মানে সামাজিক অবস্থানটার কিরকম অবনতি ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। তো সেখান থেকে আমরা আর নিজেদের আত্মবিলাপ বন্ধ করি। এখন আমাদের প্রত্যেকটা বাবা মা, আমাদের প্রত্যেকের বাড়িতে ওই ব্যাপারটাই নেই যে ছেলে হলো কি মেয়ে হলো, হোয়াট এভার ইট ইজ, একদম মানে সে তোয়াজ করে ফুলের মতন করে বড় করে একটা একটা ছেলে মেয়েকে, এবং তাদের এডুকেশন অনেক বেটার হয়েছে, তাদের লাইফস্টাইল অনেক বেটার হয়েছে। এখন 90% মেয়েরা নিজেরা মানে স্বনির্ভর, সেক্ষেত্রে কারোর উপর অত ডিপেন্ডেন্ট থাকারও কোনো প্রশ্ন উঠছে না। তো খালি একটাই প্রবলেম হয়ে গেছে যে এই স্বনির্ভরতার চক্করে একটুখানি ইগোয়েস্টিক হয়ে গিয়ে একটু অ্যাডজাস্টমেন্টের দিকে আমরা কম যাই। তো ওই জায়গাটা একটুখানি ঠিকঠাক করে গেলেই আমাদের সবার লাইফই খুব সুন্দর হয়ে যেতে পারে। সো লেটস ট্রাই ফর দিস। আবার নতুন বছর আসছে, আমরা সবাই একটু অ্যাডজাস্টমেন্ট, একটু কম্প্রোমাইজ, আবার একটুখানি কোনো জায়গাতে তীব্রতাও দরকার। সেটা আমি বলছি না যে একেবারে দরকার নেই, তো সব মিলে আমরা খুব ভালো থাকি। আচ্ছা, শ্রেয়া, আমার ইমিগ্রেশন কোম্পানি গুজরাটের পাঞ্জাবের সব ঘরে ঘরে এই কনসেপ্ট, এটা লিখছে অনিন্দিতা সরকার মজুমদার। হ্যাঁ, সেটা তো বলাই বাহুল্য, আমি জানি মানে ওখানকার লাইফস্টাইলটা, মানে মানুষের টেন্ডেন্সিটাই হচ্ছে যে ছোট থেকে একটু বড় হলাম, মোটামুটি একটু পড়াশোনা শিখে গেলাম, ঠিক আছে, প্রপার ওয়েতে ভিসা এলে ভালো, না হলে চলো অন্য রাস্তা দেখে নেবো, বাট যেতে তো হবেই আমাদেরকে, ফরেনে সেটেল হতেই হবে। বরং বেঙ্গলে আমাদের এই কালচারটা একদম নেই, যেটাকে আমি খুব রেসপেক্ট করি ডেফিনেটলি, আমার খুব ভালো লাগে। আমাদের বা আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটা কিন্তু শুধু এনআরআই বলে বলছি না, মানে আমি এটা সত্যি বলছি, মানে বেঙ্গলের কালচারটা আমরা যতই বলি না কেন যে হ্যাঁ হতে পারে ডাউরি ফাউরি কিছু ঘরে ঘরে তো অনেক কেসই আমরা শুনতে পাই আসে, এবার অনেকেরই আমাদের অনেক রকমের প্রবলেমস আছে, কিন্তু আমি বলছি তোমাদেরকে যে ইন্ডিয়াতে এমন অনেক, আমি নট টেকিং নেমস, বাট এমন অনেক স্টেট আছে সেখানকার বাড়ির বউদের যে কি দুরবস্থা, তাদেরকে যে কিভাবে ট্রিট করা হয়, মানে ইউ কান্ট ইভেন ইম্যাজিন। সো সেই তুলনায় যদি আমরা নিজেদেরকে কম্পেয়ার করি, আমরা রাজরানী হয়ে থাকি, ঠিক আছে। আমাদের এখানে মেয়েদের অবস্থান অনেক উন্নত, অনেক বেটার, সেটা আমরা হয়তো ওই আপেক্ষিকভাবে বুঝতে পারি না। আমরা বলি আমরা রাস্তায় আনসেফ, তো যাও দিল্লি চলে যাও তো বুঝতে পারবে সেফটি কাকে বলেন। হ্যাঁ, তো ওটা আহমেদাবাদ তাই গো দিদি ভাই। তো ওই আমাদের তুমি চলে যাও না ওই সাইডে যে কোনো এতে, তো ওখানে সবাই দৌড়াচ্ছে এনআরআই হওয়ার জন্য, সবাই দৌড়াচ্ছে বাইরে গিয়ে সেটেল হওয়ার জন্য। বরং আমাদের মেন্টালিটি এখন ওই সরকারি চাকরি, বেশ একটা চাকরিজীবী হলেই হলো, আর দরকার নেই অত ভেবে চিনতে, দেশের ছেলে বাবা দেশে থাক, দেশের মেয়ে বাবা বেঁচে থাক, এই পাড়ার মধ্যে পাড়াতেই বিয়ে দিয়ে দেবো, আমার মেয়ে কাছাকাছি থাকবে, এইসব কনসেপ্ট আমাদের বেঙ্গলিদের খুব সুইট সুইট কনসেপ্ট, এটাই ঠিক আছে। এই পাড়ায় পাড়ায় বিয়ে হলে বাবা আমার মেয়ে আমার কাছে থাকলো, তাতেই আমার চলবে, অত আমার লন্ডন টন্ডন যাওয়ার দরকার নেই। তোমার কথা শুনে খুব সাহস পাই খুশবু শর্মা, সাহসী তো হতেই হবে। আমরা অনেক ভালো আছি, একদম তাই, আমরা অনেক ভালো আছি। আমরা যারা ভাবি যে আমরা অনেক কষ্টে আছি, তারা জানেই না যে অন্যান্য জায়গাতে মেয়েদেরকে কিভাবে ট্রিট করা হয়, ঠিক আছে। সো আত্মবিলাপ করে লাভ নেই, বরং আমরা নিজেরা আরও স্বনির্ভর হয়ে উঠি এবং আরও বেটার লাইফের দিকে এগোই। আরে কিছু, তবে হ্যাঁ একটু কোনো কোনো জায়গায় তো কম্প্রোমাইজ সবাইকে করতে হয়, সেটা মানে ইটস নট আমাকে তোমাকে কি ঐশ্বরিয়া রায়কে দেখো কেউ করতে হচ্ছে কোনো অপশন, ওকে কম যন্ত্রণা ভোগ করছে, ঐশ্বরিয়া রায়ও করছে শাশুড়ি ননদ নিয়ে ঘর, সেই ঝামেলা। তো ঠিক আছে, চলো চলতা है ये सब चलता है थोड़ा बहुत, ওটা কোনো প্রবলেম না। বেঙ্গলি মেয়েরা অনেক সেলফ ডিপেন্ডেন্ট, অনেক রেসপেক্ট দেয় সমাজে, রাইট, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে অফ হব, যাব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমি বললাম যে আমি একটা রিইনকার্নেশনের স্টোরি শেয়ার করবো। তো চলো চলা যাক। আজকে আবার সবাইকে বলে দিচ্ছি মেরি ক্রিসমাস, খুব ভালো করে ক্রিসমাস কাটাও। ইয়ার এন্ডিংয়ে আবার দেখা হচ্ছে, আমি থার্সডেতেও আসবো, আর তার সাথে ডেফিনেটলি ইয়ার এন্ডিংয়ে আবার দেখা হবে 31st, আর একটা উইক আছে সানডে। তো ঠিক আছে, চলো এখন আপাতত এখান থেকে অফ হলাম।